এসে গেছি। কেউ কি আছো? কয়েকজনকে ইনভাইট করলাম। সৃজা, দেখতে পাচ্ছি সৃজাকে। সৃজা, আমার কি গলা শোনা যাচ্ছে রে? একটু জানাস। ব্যাস, শুরু হতে না হতেই স্লো কানেকশন দেখাতে শুরু করলো। জুই চান্দা, ওয়েলকাম। এটাতে আবার সাউন্ড আসছে, এটা মিউট করে দিলাম। আচ্ছা, আমার পোস্টও অ্যাপ্রুভড দেখতে পাচ্ছি, নোটিফিকেশান আসলো। হ্যাঁ, আমার গলাও শোনা যাচ্ছে, নিজের গলা নিজেই শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সর্বাণী, এসছিস? হ্যাঁ, এখন অবধি অল ক্লিয়ার। ঠিক ঠিক, একদম ঠিক। মেরি ক্রিসমাস সুদীপ্তা মিত্র। আমি তো এটাতে কোনো কিছু দেখতে পাবো না, তাই আমাকে আরেকটা ফোনে দেখতে হচ্ছে আর কি। এই যে ফোনটাতে লাইভ আসা হবে সেখানে কিচ্ছু দেখা যাবে না। সুচরিতা, ওয়েলকাম। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সবাই আস্তে আস্তে চলে আসুক, আর আর কয়েকজন হয়ে গেলেই। গুড ইভিনিং, মেরি ক্রিসমাস সুচরিতা। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, মেরি ক্রিসমাস। আর 3-4 জন আসলেই আর এক্ষুনি শুরু করে দেবো। আজকে বেশি রাত করব না, যেটুকু আছে যথেষ্ট আছে। 7-8টা গল্প মতো আছে। যখন কথাগুলো শুনি তখনই যদি লিখে রাখা যেত, এর বেশিরভাগ ঘটনাই কিন্তু আমি একদম সামনাসামনি বসে শুনেছি আর কি। যে বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। তারপর সেগুলো যখন তাদের মুখ থেকে সামনাসামনি বসে শুনি, যখন ইয়েতে পাঠায়, কোথাও পাঠায় আর কি, ধরো মেল আসলো বা কিছু, সেটা না একরকম একটা গল্প না, মানে ঘটনাগুলো লিখে পাঠানো, সেটা পড়ছি একরকম, বা ভয়েসে পাঠায় অনেকে, সেটাও একরকম। কিন্তু সামনে বসে শোনাটা না একদম একটা আলাদা ধরনের ব্যাপার। ঠিক আছে, শুরু করে দিই। ঠিক আছে, করে দিই। থ্যাংক ইউ সুচরিতা। আমাকে এই মাসে না 2টো ডেট দিয়েছিল শ্রেয়া, আমাকে 2টো ডেট দিয়েছিল, 2টো ডেটই আমি ফেল করেছি। 2টো ডেটে আমার 2টো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল, আমি কিছুতেই আসতে পারলাম না, মানে কিছুতেই পারলাম না। তো যাই হোক, কি আর করব, ব্যাড লাক। শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। আচ্ছা, প্রথম যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, 1 সেকেন্ড ইয়েতে, আমি 1 সেকেন্ড দেখে নিই। এটা আমাকে যে বলেছে সে এখানে উপস্থিত রয়েছে, মানে আমার বোন পাঠিয়েছে আর কি, বললো আর কি, ওর কাছ থেকে ফোনে শুনেছিলাম। সেটা হচ্ছে উড়িষ্যারই একটা হোটেল। সেটা আমি দূর থেকে দেখে এসেছিলাম। তো আমার এমনিতে ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা সেই ছবিটা আমি দেখিয়েছিলাম। এখানে তো সবাই সেখানে নেই আর কি, সবাই এখানে নেই। তো যাই হোক,
তো বা একটা ইউটিউবে অনেকে শুনবেন যারা আর কি সেই ছবিটা তাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হয় না। তো আর আরেকটা জিনিস আমি নিজে খুব মেনটেন করি, যে ছবিগুলো দেখে একটু অন্যরকম একটা আমার অনুভূতি হয়, আমি সেটা কিন্তু রাখি না, আমার ইয়েতে রাখি না। আর পৃথিবীতে বহু ভালো ভালো জিনিস আছে, সেগুলোর ছবি রাখি, ওগুলো রাখি না। তো যাই হোক, এবার ওই উড়িষ্যার একটি জায়গা, আমি নাম বলছি না, জায়গার নাম বলছি না, সেখানে একটি বেশ বড় একটা হোটেল তৈরি হচ্ছিল, এবং যে হোটেলটাতে কিছু শোনা যায় প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটিসের জন্যে বা কিছু অদ্ভুত ঘটনা ঘটার জন্যে হোটেলের কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়নি এবং সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে আছে মানে বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে। বিভিন্ন কি বলবো, যাদের হাতে দেয়া হয়েছিল আর কি, সেগুলো তো খুব সাধারণত এইসব হোটেলগুলো তো খুব বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিকে দেওয়া হয়, তারা কিন্তু কমপ্লিট করতে পারেনি এবং তারপরে আবার চেষ্টা করেছে, অন্য কোম্পানি এসে চেষ্টা করেছে, তারাও পারেনি। এইরকম বেশ তার একটা ধারাবাহিক একটা ব্যর্থতার ইতিহাস আছে। তো আলটিমেটলি সেটা এখন রাস্তার পাশে, একদম মেন রোডের পাশে বেশ ভালো জমি নিয়ে, মানে একটা কতারা হতো, মিনিমাম 5 তারা হোটেল তো হতোই, সেটা এরকম আর কি। তো যাই হোক, সেই হোটেলে অনেকবার, এর আগেও আমি একবার বলেছিলাম যে একটা এই যে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানে যারা এইগুলো নিয়ে যারা আর কি ইউটিউবার আর কি, তারা কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা যায়। তো সেই রিসেন্ট এই মাস 2 আগে একটি 3টি বা 4টি ছেলের একটি গ্রুপ, ধরলাম 3টি ছেলের একটি গ্রুপ, তারা সেখানে যায়। এখন ওরা যখন ভেতরে ঢুকছে, অনেকের কাছেই না বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি মাপার নানান রকম যন্ত্রপাতি থাকে, আর খুব ভালো, যত দূরের থেকেই সাউন্ড ওয়েভ আসুক না, সেটা ক্যাচ করার মতো কিছু মেশিনারি ওদের কাছে থাকে। তো এই সমস্ত ইকুইপমেন্টস নিয়ে খুব ভালো ভিডিও ক্যামেরা নিয়ে ঠিয়ে তারা ঢুকেছে, এবং তারা খুব ক্লোজভাবে হাঁটছিল আর কি। এরকম কাজ যখন করতে ঢুকেছে আর বাড়িটার ভেতরে ঢুকেছে, মেন বিল্ডিংটার ভেতরে যখন ঢুকেছে, তখন একজন হঠাৎ খেয়াল করে যে ওরা হয়তো এই করিডোর দিয়ে হাঁটছে বা একটা ঘরের মধ্যে দিয়ে ওরা কাজ করছে। ঘরটার মধ্যে বিশাল, হোটেলের ঘর তো আর ছোট্ট হবে না, বড় বড় ঘর আছে, বা যেখানে হয়তো রিসেপশন রুম হতো, সেই যে জায়গাটা, সেটা তো একটা বিরাট জায়গা হয়। সেই জায়গাটার মধ্যে ওরা যখন কাজ করছে, ওদের একজন ছেলের মনে হচ্ছে শার্ট করে এদিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। তো কে রে, কে দৌড়ে চলে গেল? না না, দূর, ভুল দেখেছিস। তা কী রে, দিনের মধ্যে তুই কি দিনের বেলা ভূত দেখছিস নাকি, এই সব বলেছে। আবার কিছুটা দূর যাওয়ার পর হয়তো ওরা আরেকটা রুমে ঢুকেছে, সেখান দিয়ে দেখলো যে করিডোর দিয়ে আরেকজন কেউ দৌড়ে পালিয়ে গেল। তাহলে কি এটার ভেতরে মানুষ আছে কেউ? বোধহয়, তাহলে বোধহয় এটার মধ্যে কেউ মানুষ আছে, বুঝলি? এই সমস্ত আলোচনা করতে করতে ওরা ঘুরতে ঘুরতে তখন ওরা বেশ শুনতে পায় যে ধেড়েই দূর বা এই ধরনের যা হয়, পরিত্যক্ত বাড়ি হলে সেখানে তো ধুলো ময়লা জমে, বা ওই রকম কনস্ট্রাকশনের কিছু জিনিস তারা ফেলে দিয়ে চলে গেছে, সেই সমস্ত জিনিস, বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি সেখানে রয়েছে, ইট ফিট রয়েছে। তার পাশ দিয়ে দেখা গেল যে ওই রকম ইঁদুর দৌড়চ্ছে। এটা তো খুব নর্মাল ঘটনা, এটার মধ্যে তো কোনো অ্যাবনর্মালিটি নেই, হতেই পারে। তো একটা ঘরে যখন, মানে একটা ঘরে ওরা কাজ করছে, মানে সমস্ত দেখছে চারপাশে দেখছে যে কোনো ফ্রিকোয়েন্সি আসছে কি না, বা ওরা ওই সব টেম্পারেচার নানা রকম, এগুলো তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো যে কীরমভাবে এই ভিডিওগুলো তৈরি হয় আর কি। তো এরকম যখন মনোযোগ দিয়ে ওরা কাজ করছে, তখন ওদের মনে হয়েছে পাশের ঘরে একটা কিছু আওয়াজ হয়েছে। আওয়াজটা শুনে ওরা দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে দেখছে যে একটা বেশ বড় সাদা ইঁদুর, কিন্তু সেটা মরে পড়ে রয়েছে, হতেই পারতো, কিন্তু তাকে যেন মনে হচ্ছে সদ্য কেউ, মানে আমি আর বলছি না, আর শব্দগুলো আমি ব্যবহার করছি না, যাই হোক, তাকে ওইভাবে কেউ হত্যা করে দিয়েছে। তো সেটা দেখে ওদের একটু খুব খারাপ লেগেছে যে কী রে বাবা। এবার ওরা একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে নামছিল,
একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে নামছে যখন কাজ করতে করতে, ওটা তো অনেক বড়, বোধহয় 7 বা 8 তলা এরকম হবে, আমি শিওর নই কতটা ছিল ওটার উচ্চতাটা, কত ফ্লোর আমার মনে নেই। যাই হোক, সেখানে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যখন নামছে তখন মেইন যে ছেলেটি আর কি, যে আর কি আসল ইউটিউবার, তাকে কেউ সজোরে ধাক্কা মারে। সে কিন্তু একদম পেছনে ছিল, সে কিন্তু কাউকে দেখেনি। জুলিয়া, মধুরিমা, ওয়েলকাম ওয়েলকাম। তো এরপর যখন ওরা মানে ও যখন ধাক্কাটা খেয়েছে তখন কিন্তু ওর একটু মানে কি বলবো, ভেতরটা কেঁপে গেছে আর কি, যে কে রে আমার পেছনে, মানে সামনে দুজন, ও পেছনে নামছিল, হয়তো কিছু রেকর্ডিং করছিল, তখন ওরকম দেখেছে পেছন থেকে সজোরে ওকে কেউ ধাক্কা মারে এবং তাতে ও পড়তে পড়তে কোনো রকমে বেঁচে যায়। তো বললো এটা কি হলো রে, এটা আমাকে কে ধাক্কা মারলো, বলে দেখ তুই ভুল করছিস এরকম। যাই হোক, নিজে আবার সামলে নিয়ে তখন ও কি করেছে, ছাদটা দেখে আসি, একদম ছাদে উঠে গেছে। ছাদে যখন উঠে গেছে ওরা একটা অদ্ভুত জিনিস দেখেছে, যেটা সাধারণত ছাদ বলে যে জায়গাটা আমরা বুঝি, সেটা সেই জায়গায় এই জিনিসটা খুব খুব অস্বাভাবিক লেগেছে। বড় বড় সেখানে গর্ত রয়েছে। এর আগে যে ইউটিউবারের ঘটনাটা আমি শুনেছিলাম, সেখানেও কিন্তু এই ঘটনাটা রয়েছে। তারাও কিন্তু খুব বিস্ময় প্রকাশ করেছিল যে এই হোটেলের এই টপমোস্ট ফ্লোরে এটা কি হচ্ছিল, এখানে এত বড় বড় গর্ত কেন। তো সেই গর্তটা দেখে ওদের না একদম মনে হয়েছে যদি গর্ত দিয়ে ওরা উকি দেয় তাহলে বোধহয় একদম নিচে গিয়ে পড়বে আর জীবনেও বাঁচবে না, এরকম একটা ওদের ভয় হয়। যে এবং নিচের দিকে তাকিয়ে দেখছে পুরোটাই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, যেন ওরা সুড়ঙ্গের মতো, যেন একটা কি হবে না, অতল খাদে বোধহয় পড়ে যাবে বা এরকম কিছু হয়েছে। তখন এক সেকেন্ড, আজকে মনে হচ্ছে একটু অগ্রিমাকে ডেকে দে না কেউ, একটু অগ্রিমাকে ডেকে দেবো, তো নেই দেখছি। আচ্ছা, তো ওরা ওরকম দেখে ওই বাড়িটা থেকে কিন্তু বেরিয়ে আসে। বেরিয়ে যখন আসে তখনই কিন্তু ওদের মনে হয়েছে যে ওদের একদম পেছনেই কেউ আছে, পেছন ফিরলেই ওরা কাউকে দেখতে পাবে, কিন্তু ততক্ষণে ওরা কিন্তু আর ওদের সাহস নেই বা পেছন ফিরে ওরা দেখেও নি, ওইখান থেকেও সোজা বেরিয়ে চলে এসছে। পরে যখন লোকাল লোকেদের সঙ্গে যখন কথা বলেছে যে বা ভালো জায়গা থেকে ওরা যখন খোঁজ নিয়েছে, আগের বারে ইউটিউবার যা বলেছিল ও ঠিক সেই খবরগুলোই, এরাও ঠিক সেই খবরগুলোই পেয়েছে, যে ওখানে যখন কাজটা শুরু হয়েছিল তখন তো ওখানে অনেক লেবার থাকে, একটা এত বড় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যখন প্রচুর লেবার থাকবে, এবার তারা ভয় পেতে শুরু করে প্রথমে, এবং তারপর একজন ছাদ থেকে পড়ে যায়, ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়, এবং সেটা চাপা দিতে গিয়ে তাদের অনেক টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি খরচা করে, যাই হোক সেটা তারা চাপা দিয়ে, চাপা দেওয়া মানে ব্যাপারটা মিটিয়ে নিয়েছিল কিছু একটা করে ঠরে। তো তখন কিছুটা কাজ বন্ধ থাকে। এরপরে যখন আবার কাজটা শুরু হয় তখন হঠাৎ করে কোনো কারণ নেই, ওরা যে ওই আগুনে রান্না করতো আর কি, সেটা ওরা হয়তো একটা গ্যাসের সিলিন্ডার এনে রেখেছিল বা কিছু, সেইখান থেকে একটা প্রবল ব্লাস্ট হয় এবং সেটাতে ওদের মানে চারপাশ পুড়ে যায়, ঝলসে যায়, সে মানে একটা যাচ্ছে তাই ব্যাপার হয়েছিল। তো এই সমস্ত যখন পর যেই আসুক না কেন, তারই যখন এই রকম অদ্ভুত জিনিস ফেস করতে শুরু করে, তখন তারপরে যা হয়, মানুষ তখন হাল ছেড়ে দেয় যে না ভাই এটা না আমাদের দ্বারা হবে না, ছেড়ে দেয়, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, এবার অগ্নিমাকে দেখতে পাচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরি ক্রিসমাস বাবু, আমি এক্ষুনি বলছিলাম তোর কথা। তো এইভাবে আর কি ওই বাড়িটারতে আর কিন্তু কিছু করতে পারিনি। এখন সবচেয়ে যেটা বড় কথা, যে যতদূর দেখেছি আমি, অত বড় বাড়িটা তৈরি করা মানেও কিন্তু কত লক্ষ টাকার বিষয় তা তো ভগবান জানে। একটা 6-7 তলা বিল্ডিং তুলতে তো কম টাকা খরচা হয় না, কিন্তু অতগুলো টাকা খরচা করার পর যখন
এত টাকা ইনভেস্ট করার পর এটাও সেটা সময়েরও ব্যাপার থাকে, সেইটা হওয়ার পর যখন অত বড় প্রজেক্ট ছেড়ে মানুষ বেরিয়ে আসে, তার মানে তারা মরিয়া চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এবং তারপর থেকে লোকাল লোকরাও বলেছে যে হ্যাঁ, এখানে তো মাঝে মাঝেই এরকম ইউটিউবাররা আসে, কিন্তু কেউই কোনো ভালো মানে খুব সুন্দর করে একদম স্মুথলি বেরিয়ে এসছে এই বাড়ি থেকে তা কিন্তু হয়নি। প্রত্যেকেরই কিছু না কিছু মানে ভয়ের কিছু না কিছু অভিজ্ঞতা কিন্তু হয়েছে। গোপা এসে গেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল একটা ঘটনা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির ভূতের ঘটনা। সেটা তোমরা অনেকেই জানো, দাদাগিরিতে দেখেছে, ইয়ে হচ্ছে। তার রিসেন্ট যেটা শুনলাম সেটা হচ্ছে ওই যে সোহম বলে যে সেই, ওই তো বোধহয় বলেছিল আমি তো ওই হরলিক্সের সেই আমি হরলিক্স খাবো মা, এরকম কি যেটা ছিল না ছোটোবেলার, যাই হোক যখন শিশু শিল্পী ছিল তখন এরকম ছিল। যাই হোক, সেই সোহম যে সে একটা ফ্ল্যাট ভাড়া নেয় বা কেনে, যাই হোক, সেখানে সে থাকতে শুরু করে। থাকতো যখন, ও তখন একাই থাকতো। ওর যেন মনে হতো রাত্রেবেলা যখন ঘুমোচ্ছে তখন হট করে যেন আওয়াজে ঘুমটা ভেঙে যেত। ঘুমটা ভেঙে ও দেখতো যে একজন নারী মূর্তি, এবং সে না মানে 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 কালো যেন ঝলসানো এরকম আর কি একটা মূর্তিও দেখেছে। এবং তখন দেখে ও সেই বাড়িটা ছেড়ে মানে থাকতে পারেনি, ভয়ের চোটে থাকতে পারেনি, বন্ধুর বাড়িতে গিয়ে থাকতো। তখন বন্ধু ওকে একটা সাজেশন দেয় যে একজন আমি লোককে চিনি যে মানে এই ধরনের জায়গায় গিয়ে বলে দিতে পারে যে এখানে কি সত্যি কিছু আছে, ভয় পাওয়ার মতো কিছু আছে কি নেই, এরকম কিন্তু একজনকে সে চিনতো। ঠিক আছে, তাকে নিয়ে ওরা সেই বাড়িটাতে যায়, মানে সেই নিজের ফ্ল্যাটে যায়। সে তো দেখে ঢুকে চারপাশটা দেখে টেকে বলে, দেখ এখানে তুমি থাকতে পারবে না। কেন কেন কি হলো? বলছে এই ঘরে তো একজন পুড়ে মারা গেছিল, সে তো এই ঘরটা ছাড়েনি, তুমি এখানে কিছুতেই থাকতে পারবে না, তুমি ওকে প্রায়ই দেখবে, আর একে সরানো আমার সাধ্য নেই, আমি পারবো না। ও আলটিমেটলি বাড়িটা ছেড়ে চলে আসে। মানে বিভিন্ন পেশার লোকেদেরই তো কিছু না কিছু অভিজ্ঞতা থাকে। আবার বহু মানুষ আছে যাদের জীবনে কোনো দিন কোনো অস্বাভাবিক কোনো বা অলৌকিক কিছুরই সম্মুখীন হতে হয় না। আবার বেশ কিছু মানুষ আছে যে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম তাই, ঠিক। তো আচ্ছা, আরেকটা যেটা আমার বোনই বলেছে এটা, সেটা হচ্ছে, আমি হসপিটালটার নাম বলছি না, বিভিন্ন হসপিটালে কিন্তু এরকমের বহু ঘটনা আছে, বহু ঘটনা শুনেছি, মানে একজন না, অন্তত মানে বেশ কিছু মানুষ লিখেছে, নানান রকম অভিজ্ঞতার কথা শুনেছি আর কি। তো যাই হোক, এবার একজন যে ভদ্রলোক, তিনি তার বোধহয় দাদা অসুস্থ ছিলেন। এবার দাদা যখন অসুস্থ ছিলেন, দাদাকে দেখতে উনি গেছে, এবং গেছেন মানে ওনাকে না থাকতে হয়েছে, রাত্রেবেলা থাকতে হয়েছে। এবং রাত্রেবেলা এরকমও হয় যে ওনাকে হয়তো ওষুধ লিখে দিল, তার খুব সিরিয়াস অবস্থা, তখন সেটা ওনাকে কিনতে যেতে হয়। সামনে আরজি করের সামনে অনেকগুলো উল্টো দিকেই দোকান টোকান রয়েছে, সেখানে গিয়ে তারা ওষুধ সারা রাত্রি সেখানে ওষুধ বিক্রি হয়, সেখান থেকে ওষুধ কিনে নিয়ে এসে আবার ডাক্তারদের মানে নার্সদের হাতে দিতে হয়, তখন আবার চিকিৎসাটা কন্টিনিউ করে ইত্যাদি। তো সেখানে যখন ওই ওনাকে যখন ওই মানে রিকুইজিশনটা ধরিয়ে দিচ্ছে যে এইগুলো আনতে হবে, যখন ওনাকে স্লিপটাকে ধরায় তখন কিন্তু ওনাকে বলে আপনি কিন্তু সিঁড়ি দিয়ে নামবেন, লিফটে যাবেন না। তখন বলছে, মনে মনে ভাবছি কী রে বাবা, এবার কি বলে, কেন আমি শুধু শুধু এতগুলো সিঁড়িটারও কিছু সিঁড়ি আছে না যে যেখানে কিন্তু বেশ অন্ধকার একটা ব্যাপার রয়েছে, যেটাতে খুব মানে ঝকঝকে আলো থাকলে তো মানুষের সুবিধা হয়, সেরকম কিন্তু ঝকঝকে আলো সেখানে ছিল না। তো সেখানে বেশ তো ওনাকে যখন বলেছে আর কি
তো উনি এসে লিফটের সামনে এসে দাঁড়িয়ে দেখছে যে ভেতরে তো একটা লোক রয়েছে। সে মানে লিফটটা নামলো, ওপর থেকে নামলো, তাতে একটা লোক রয়েছে। তো ও বলছে, লোক রয়েছে আমার কি অসুবিধা, ওর সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। তারপরে নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে দোকানে গেছে, দোকানের থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে আবার যখন এসছে তখন দেখছি লোকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন ভাবছি, ও মা কি পাগল নাকি, আমি সে কখন গেছি, আমার তো মিনিট 20 লেগেছে। তো মিনিট 20 বাদে সে এসে দেখে দাঁড়িয়ে রয়েছে। তো এবার জামা কাপড়ও যে একদম খুব কেতাদুরস্ত সেরকম কিছু নয়। তো যাই হোক, সে একটা এরকম হেলান দিয়ে এরকমভাবে ইয়েতে দাঁড়িয়ে রয়েছে। তো উনি আর সেটাকে পাত্তা দেননি, উনিও সেটার মধ্যে উঠেছে, উঠে আবার নিজের ওই ইয়েতে এসছে। তারপরে কিছুক্ষণ বাদে, হয়তো ঘন্টাখানেক বাদে, রাতে তখন বোধহয় একটা হবে, তখন নার্স বলছে এক্ষুনি ব্লাড লাগবে, আপনি যান, নিচেই ব্যবস্থা আছে কিছু, কি কোথায় যেতে হবে, যাই হোক, বলছে এক্ষুনি ব্লাড লাগবে। তখন তো গ্রুপ ট্রুপ বলে টলে দিয়েছে এই 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 লাগবে। তখন উনি আবার দৌড়ে এসে ওই ইয়ের সামনে দাঁড়িয়েছে, দেখে লোকটা তখন দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে, বাবা এটা মনে হয় পাগল, এটার সঙ্গে কি ওঠাটা ঠিক হবে? যাই হোক, দুবার তো উঠেছি নেমেছি, তো কিছু আক্রমণ করেনি, আর সেরকম রোগা প্যাটকা, ও আমি ঠিক সামলে নেবো বলে উনি তার তখন ওনার খুব মানে টেনশন হয়েছে আর কি, ব্লাড দিতে হবে শুনেছে, দাদাকে নিয়ে ভীষণ চিন্তিত। তখন উনি আবার ওটার মধ্যে উঠে পড়েছেন, উঠে আবার নিচে গেছে, নিচে গিয়ে ব্লাড নিতে তো একটু তো মানে জোগাড় করতে তো একটু সময় লেগেছে, আরেকটা জায়গায় যেতে হয়েছে বোধহয়, ট্যাক্সি করে সেখান থেকে ব্লাড ঠাড নিয়ে আসতে হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। মানে আরও প্রায় ঘন্টাখানেক না হলে অন্তত 40 মিনিট ওনার সময় চলে গেছে। তারপরে উনি এসে আবার এবার তো ব্লাডের জিনিস নিয়ে, তখন তো খুব মানুষ খুব সাবধানে হাঁটে, যদি কিছু হয় বা নষ্ট হয়ে যায় বা কিছু, তো সেটা নিয়ে উনি যতটা সম্ভব আর কি সাবধানে ফেরার চেষ্টা করছেন। যখন আবার লিফটের সামনে এসে দাঁড়িয়েছে, ব্যাস সেই লোকটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তখন ভাবছি, কী রে বাবা, লোকটার কোনো জীবনে কাজ নেই, এখানে দাঁড়িয়ে থাকে, মানে তার মানে 2 ঘন্টা যে আগের থেকে আমি দেখছি, 2 ঘন্টা ওই আমি ওই তখন হয়তো 2টো 2:30 বাজে। তখন ভাবছে, কী রে বাবা, এই লোকটা এরকম কেন? তখন এবার না এর নামে রিপোর্ট করতে হবে, আমার ভাল লাগছে না, কী রে বাবা। তখন উনি গিয়ে ইয়েকে নার্সকে ওটা দিয়েছে, দিয়ে বলেছে এখন কীরকম কন্ডিশন, বলছে দাঁড়ান আমরা ব্লাডটা চালিয়ে দিচ্ছি, তারপরে এসে আপনাকে বলছি। বলছে আমার একটা নালিশ আছে আপনাদের কাছে। বলছে হ্যাঁ বলুন। বলছে এই লিফটটাতে করে যে যাচ্ছি, সেটাতে সবসময় একটা লোক দাঁড়িয়ে থাকে কেন? তো বলে, আপনাকে তো বলেছিলাম আপনি লিফটে একা যাবেন না, আপনাকে তো বলা হয়েছিল, আপনি লিফটে গেছেন কেন? বলছে মানে? ওরা মানুষ নাকি, এটা তো দেখা যায়, এটা এখানে দেখা যায়, আমরা কেউ রাত্রেবেলা ওই লিফট ব্যবহার করি না, আপনাকে কে বলেছে ওখানে? আপনি যতবার সারা রাত যতবার যাবেন ততবারই ওকে দেখতে পাবেন। বুঝতেই পারছে এবার ভদ্রলোকের কি অবস্থা হয়েছিল, যে হ্যাঁ আমি এতক্ষণ এই যে 4বার বা 5বার ওঠানামা করলাম, তো পুরো আমার সঙ্গীটা ছিল হচ্ছে, বলছে আমার সঙ্গে চলুন, যে কোনো এখান থেকে একজনকে সঙ্গে, আমরা সবাই ওনাকে দেখেছি, উনি কারোর কোনো ক্ষতি করেন না, কিন্তু উনি মানুষ না। এটা বহু বছর আগে থেকে দেখা যায়, এই জন্যে আপনাকে বারবার করে আমরা বারণ করেছিলাম যে দয়া করে ওখানে যাবেন না, আপনি তার চেয়ে সিঁড়ি ব্যবহার করবেন। এইবার তো ওনার হয়ে গেছে, উনি ফোন করে, বাড়িতে ফোন করে বলছে আর কাউকে পাঠাও, এবার তো ভোর হয়ে আসছে, মানে উনি কাউকে ওই ঘটনাগুলো কিছু বলেননি, বলে ভোর হয়ে আসছে, এবার কাউকে পাঠাও, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়িতে যাব, এবার কেউ যেন আসে আর কি, তারপরের সময়টা তো এখানে থাকতে হবে। বলছে আমি আবার বাড়ি ফিরে স্নান টান করে ঠোরে আবার আমি আসবো। মানে উনি এখান থেকে মানে বেরোতে পারলে বাঁচেন আর কি, এরকম অবস্থা। তো সেই আর কি, এই যে খুব বিপজ্জনক বা কারোর কোনো ক্ষতি করছে, ঘাড় মটকে দিচ্ছে তা না, এ শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে, এ সবাইকে শুধু দেখে, কিচ্ছু বলেও না, কোনো কথাও বলে না, বা অ্যাক্টিভিটি তো নেই, তাহলে তো সর্বনাশ হয়ে যেত আর কি। তো শুধু চুপচাপ থাকে। এটা কিন্তু কলকাতার একটা অত্যন্ত নামকরা হসপিটাল, আমি আর সেটার নাম বললাম না। না, ওদের আর কি করে পা ব্যথা করবে, ওদের পা আছে নাকি? তুমি পা দেখতে পাচ্ছ, মানে বা ওই লোকটি পা দেখতে পাচ্ছ, ও কি আদৌ পায়ের উপর দাঁড়িয়ে আছে?
ও হয়তো মাটিতেই দাঁড়ায়নি, হয়তো শূন্যে ভাসছে, এরকম আর কি। যাই হোক, একটা ঘটনা বলেছিলাম না, যে এটা কি বলেছিলাম নাকি তারপরে শুনলাম, আচ্ছা সেটা আমি পরে বলছি, আমার ঠিক মনে নেই যে ঘটনাটা বলেছিলাম কিনা, সেটা আমি পরে বলছি। আচ্ছা, এবার আমি একটা ঘটনা বলবো, একটি খ্রিশ্চান ফ্যামিলির ঘটনা বলছি। তো খ্রিশ্চান যারা পাদ্রী হন তারা কিন্তু মানে বিভিন্ন, এগুলো ঠিক ডিটেলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যে ভদ্রলোকের কথা বলছি তার, তিনি যেখানকার পাদ্রী ছিলেন আর কি, সেখানে তার একটা পরপর কোয়ার্টার ছিল, সেখানে বিভিন্ন চার্চের বিভিন্ন লোক সেখানে থাকতেন। চার্চেরও তো কিছু কর্মচারী থাকে, তো তিনি থাকতেন ওখানে। তখন তার বোধহয় বছর 2 হয়েছে তার বিয়ে হয়েছে। তার স্ত্রীর মুখে আমি কিন্তু ঘটনাটা শুনেছি। এবার সেই এটা ধরুন আজ থেকে 22-23 বছর আগের ঘটনা। তাদের একটি মেয়ে হয়। তো মেয়েটি যখন একদম ছোট, তখন ওনারা যে কোয়ার্টারটার মধ্যে থাকতেন, কোয়ার্টারের মধ্যে বোধহয় 2টো ঘর আছে, একটা ঘর একটু অপেক্ষাকৃত বড়, সেই ঘরটা হচ্ছে ওনাদের বেডরুম ছিল, আর সেটা দিয়ে পেছন দিকে খুললে কিন্তু পেছনটা পুরো ফাঁকা, আর আরেকটা যেটা আছে সেটা ছোট, অপেক্ষাকৃত ছোট ঘর, কিন্তু সেখানে হচ্ছে নানান রকম মানে কেউ আসলে বসতেন টেসতেন এরকম, আর তাছাড়া রান্নাঘর যা যা থাকে আর কি একটা কোয়ার্টারের মধ্যে সেরকম ছিল। আর সামনে টানা বারান্দা আছে, বারান্দা দিয়ে কিন্তু বারান্দায় বসলে কিন্তু সবটাই মানে সামনে ফাঁকা জমি আছে, তারপর মাঠের মতো আছে, এরকম সব কিছু দেখা যায়। একটা বিরাট বড় কম্পাউন্ডের ভেতরে পরপর কোয়ার্টার রয়েছে। তো সেখানে ওই ভদ্রমহিলা মানে যিনি আমাকে বলছেন আর কি ঘটনাটা, তিনি তার যখন মেয়ে হয়েছে, মেয়েটি তখন খুবই ছোট, হয়তো 1.5-2 মাস কি 2.5-3 মাস, যাই হোক এরকম আর কি। তো তখন ওই পাদ্রীবাবুর আর কি বাইরে কোথাও কোনো একটা কাজ পড়ে গেছে, তাকে যেতে হবে, অন্য একটা জায়গায় তাকে যেতে হবে। তখন উনি বলেছেন যে তুমি কীরমভাবে থাকবে, উনি রাত্রেবেলা থাকার জন্যে একজনকে ঠিক করেছেন। তিনি একটু বয়স্ক মহিলা, তিনি বেশ দায়িত্ব সচেতন মানুষ আর কি, তাকে রাখা হলো, তিনি এসে রাত্রেবেলা থাকবেন ওর কাছে, সন্ধ্যের হওয়া মাত্রই তিনি চলে আসবেন, মা আর বাচ্চার দেখভাল তিনি করবেন। এছাড়াও কে বাজার করে দেবে, বা একটা মানে তার সদ্য বাচ্চা হয়েছে, তিনি আর কতটা কাজ করবেন, তিনি তো বাচ্চা নিয়েই ব্যস্ত থাকবেন। তো সেইখানে বাকি যে সংসারের কাজগুলো সেগুলো করার জন্য তিনি নানান রকম লোকের ব্যবস্থা করে দেন, এবং তিনি যে খুব বেশি দিনের জন্য যাচ্ছেন তা না, কিন্তু তাকে যেতেই হবে, হয়তো 10-15 জন্য যাচ্ছেন। তখন উনি একটা পাশের দিকের একটা জানালা ছিল, উনি শুধু স্ত্রীকে যাওয়ার সময় বললেন এই জানালাটা খুলবে না। তখন উনি একটু অবাক হয়ে যান, এই জানালাটা খুলবো না কেন, কি মানে কি হয়েছে? তো বললো না, আমি তো বারণ করলাম, এই জানলাটা খুলো না, দরকার নেই, এটা এই দিকটা গাছ টাছ রয়েছে, ওই পাশে গাছ টাছ রয়েছে, পোকামাকড় ঢুকতে পারে, বাচ্চা টাচ্চা রয়েছে, ঠিক আছে। উনি আর কিন্তু এ নিয়ে কোনো তর্ক বিতর্ক করেননি। তারপরে একদিন রাত্রেবেলা ওনার বাচ্চা তখন জেগে রয়েছে, তা বাচ্চা জেগে রয়েছে, মাও জেগে রয়েছে, কিছু করার নেই, মা বসে বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। এবার ওই তো বললাম তখন হয়তো হার্ডলি মাস 2-1 বাচ্চা হবে তখন উনি কোলে নিয়ে বসে রয়েছেন। এবার উল্টো দিকে একটা ছোট্ট খাট ঢুকিয়ে নেওয়া হয়েছিল, সেখানে ওই মহিলা যাকে রাখা হয়েছে আর কি, তিনি ওখানে শুতেন। নাহলে মা আর বাচ্চা রাত্রেবেলা একা থাকবে, তাদের নানা রকম অসুবিধা থাকতেই পারে, তখন সেটা যাতে মানে সামাল দেওয়া যায় সেই জন্যে উনি রয়েছেন। এবার যিনি আমাকে বলছেন তিনি দেখছেন যে ও যে ঘুমোচ্ছে, ওই মহিলা যে ঘুমোচ্ছে ছোট খাটটার মধ্যে শুয়ে ঘুমোচ্ছে, তার গলা দিয়ে না একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে, মানে
মানুষ যদি ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, তখন সে তার ভেতরে তো একটা লড়াই হয়। তখন সেই না না চলে যাও এরকম একটা এই এই মানে এরকম কিছু সে বলছে, কিছু একটা গোঙানির মতো একটা হচ্ছে। তখন উনি একটু ভালো করে মানে এটা যে খুব বেশিবার বলেছে তা কিন্তু না। তারপরে একটা বিকট চিৎকার দিয়ে উঠে বসেছে, ওই মহিলা উঠে বসেছে। উঠে বসে মানে ভয় চোটে মানে চারপাশে তাকাচ্ছে। তখন উনি বড় লাইটটা চালিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন কি হয়েছে, কি হয়েছে, এরকম করছো কেন? তখন তার সম্বিত ফিরেছে। সম্বিত ফেরার পর তিনি যে কি দেখেছেন, বা তিনি কি ঘুমিয়ে সেটা দেখেছেন নাকি জেগে তাকিয়ে দেখেছেন, সেটা উনি কিচ্ছু বলেননি। উনি নিজেই বুঝতে পারলেন যে ভদ্রমহিলা যিনি ভয় পেয়েছেন আর কি, তিনি খুব নিজেকে কন্ট্রোল করলেন, বেশ মানে একটু সময় নিয়ে চুপ থেকে কন্ট্রোল করলেন। কারণ সামনে যে বসে আছে তাকে বললে তো মানে আরও বিপদ হতে পারে, মানে ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। তিনি পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম একটা কিছু দেখেছে যেটা মারাত্মক কিছু, ঠিক আছে। তখন তিনি কি বলেন যে না বৌমা কিছু না, তুমি শুয়ে পড়ো, কিছু হয়নি বৌমা, তুমি শুয়ে পড়ো। মানে কিন্তু সেটা এই কথাটা বলবার জন্য তাকে ধাতস্থ হতে অন্তত 5 মিনিট সময় লেগেছে। এবার ঠিক আছে, কিন্তু যিনি আমাকে গল্পটা বলছেন তিনি বলছেন যে মানে তখনই আমার কীরকম একটা অদ্ভুত অনুভূতি হয়েছে যে ও কিছু দেখেছে একদম সামনে থেকে। যদি আমরা কোনো ভয়ঙ্কর কিছু ভয়ালো কিছুকে দেখে ফেলি তখনই কিন্তু মানুষ এই ধরনের চিৎকারটা দিতে পারে, মানে এটা কি, বা এই ধরনের একটা শব্দ কিন্তু ওনার মুখ দিয়ে বেরিয়েছে, ওরে বাবারে এটা কি, বা এই ধরনের কিছুটা কিন্তু ওই মহিলা উচ্চারণ করেছে। তো যাই হোক, সেটা নিয়ে তো হয়ে গেল। তারপরে এদিকে ওনার মনের মধ্যে না খটকাগুলো জমছে, যে এটা কি, ব্যাপারটা কি হচ্ছে, ওনার কিন্তু ভালো লাগছে না। তারপর তো কিছুদিনের মধ্যেই তো ওনার হাজব্যান্ড চলে আসেন, যতটা তাড়াতাড়ি কাজ মানে শেষ করতে পেরেছেন তার আগেই, মানে যতটা বলে গিয়েছিলেন তার থেকে আগেই ফিরত এসছেন। তখন এসে বলেছে তো কোনো অসুবিধা হয়নি, তো তখন বলেছে না সেরকম কিছু অসুবিধা হয়নি, এইটা হয়ে বলে দূর ছেড়ে দাও, ঘুমের মধ্যে কি বলেছে। বলছে তুমি আমাকে এই কথাটা বলেছিলে কেন যে এপাশে জানালাটা আটকে, বলছে না না সেরকম কিছু ব্যাপার নেই, ও কিছু না, বলে উনি এই হয়ে গেছেন, মানে ব্যাপারটাকে এড়িয়ে গেছেন। ওনার মাথায় তো এটা রয়েছে। তারপরে যেটা হলো যে বাচ্চা যখন একটু বড় হলো, বাচ্চা হয়তো তখন 9-10 মাস বা আরেকটু বেশি, কথা তখনও পরিষ্কার করে বলতে শেখেনি, কিন্তু তার সে সব ধরনের এক্সপ্রেশন দিতে পারে এরকম আর কি, বা হাসতে পারে, বা কেউ তার সামনে কিছু বললে সে সেটা বোঝে, এরকম আর কি একটা অবস্থা। তখন তাকে ওই সামনে কিছু ওই খেলার জিনিস টিনিস দিয়ে উনি বসিয়ে রেখেছেন, দিয়ে কিছু একটা করতে ভেতরে গেছেন, মানে হয়তো একটা জলের বোতল নিতে গেছে বা ওর জন্য কিছুটা খাবার নিতে গেছে। উনি তখন ভেতরে ঘরে গেছেন। ভেতরে ঘর থেকে যখন বেরিয়ে এসছেন, উনি যে দরজা দিয়ে বেরিয়েছেন ওনার ডান দিকে নিচে হয়তো ওকে বসিয়ে দিয়ে গেছেন বা উঁচুতে বসে, সেটা আমার ঠিক খেয়াল হচ্ছে না। যাই হোক, ও তখন তো একদম আধো আধো হয়তো, মানে পরিষ্কার তো না, কিন্তু আধো আধো কিছু শব্দ তো বাচ্চা বলে, তখন তো বেশ ভালোই বলতে থাকে, চেষ্টা করে কথা বলার। তখন ওর খেলার জিনিস নিয়ে একদম পাশের দিকে তাকিয়ে ও কিছু কথা বলছে, মানে চেষ্টা করছে তাকে কিছু বলতে, এবং হাসছে ঘাড় নেড়ে। তখন উনি দাঁড়িয়ে দেখছেন যে ওখানে কে আছে, কেউ তো নেই, ওর পাশে তো কেউ নেই, কিন্তু বাচ্চাটি ওরকমভাবে সে কিন্তু রিয়্যাক্ট করছে, হাসছে, থামছে। কথা বলতে গেলে যেমন আমরা উল্টো দিকের উত্তরটা শোনার জন্য যেমন আমরা ওয়েট করি, সেও কিন্তু ওয়েট করছে, এবং তার কথাটা শুনে নিয়ে সে আবার হাসছে এবং তাকে এগিয়ে দিচ্ছে। ওই নিজের যে ছোট ছোট কিছু হয়তো খেলা ঠেলা রয়েছে সে ওটা এগিয়ে দিচ্ছে। উনি সামনে গেলেন, গিয়ে বাচ্চাটাকে কোলে নিলেন সোজা ঘরে, আর কিচ্ছু না। ওনার একটা অদ্ভুত মানে ভয় লেগে গেছে যে ওখানে কি আছে তাহলে, যে আমার বাচ্চা তার সঙ্গে কমিউনিকেট করছে এই তার নিজস্ব ভাষায়, ওটা ওখানে কি তাহলে কেউ আছে।
তখন উনি বাইরে থেকে নিয়ে চলে আসেন এবং আর কোনো দিন মানে তাতে যদি ওনার শারীরিক ভীষণ প্রবলেম হয়েছে বা কিছু, উনি বাচ্চাকে কখনো একা ওখানে ছাড়েননি। অনেক সময় আমাদের তো মায়েদের তো এই জিনিসটা হয়ই না, বাড়িতে কেউ নেই তখন বাচ্চাটাকে রেখে তার নিজে হয়তো ওয়াশরুম যেতে হবে, খুব মানে যেতেই হবে, কিন্তু তখনও কিন্তু মায়েরা প্রচণ্ড এই ব্যাপারটা, সব মাই জানেন যে কি ভীষণ কষ্ট হয় তখন। কিন্তু উনি একদম তার একেবারে যে আমি দরকার হয় বাচ্চাকে নিয়ে আমি ওয়াশরুমে যাব, কিন্তু আমি এই এই কোথায় উঠেছে, উফ বাবা ভগবান, নামা ওখান থেকে। আচ্ছা, তারপরে এবার ও কি করেছে যে কিন্তু ওর হাজব্যান্ডকে যখন বলে, ওর হাজব্যান্ড বলে ও কিছু না, ও কিছু না। তার কিছুদিনের মধ্যে ওনার হাজব্যান্ডের আর অন্য কোনো চার্চে ইয়ে হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। এবার যখন ট্রান্সফার হয়ে গেছে, হয়তো আর 7 দিন বাদে ওনাদের ডেট ঠিক হয়েছে যে আমরা 7 দিন বাদে এখান থেকে চলে যাব। বাচ্চা মাঝখানে ঘুমোচ্ছে, বাবা মা দুদিকে শুয়ে আলোচনা হচ্ছে যে আমরা কিন্তু চলে যাব এখান থেকে, আমরা অমুক দিন বেরোবো, এই এই লাগেজগুলো ঠিক, যেটা হয় আর কি স্বামী স্ত্রীর মধ্যে এরকম আলোচনা হচ্ছে খাটে শুয়ে। ঠিক খাটের তলা থেকে আমরা যখন আমাদের খুব প্রিয়জন যখন কেউ চলে যায়, তখন আমাদের ভেতর থেকে যে একটা হতাশার দীর্ঘশ্বাস পড়ে, ঠিক সেই রকম দীর্ঘশ্বাস একটা, ঠিক এইভাবে একটা আওয়াজ খাটের তলা থেকে হয়েছে। যে মুহূর্তে হয়েছে এই আওয়াজটা, উনি ওনার হাজব্যান্ডের দিকে এরকমভাবে তাকিয়েছে, ওনার হাজব্যান্ডও তাকিয়েছেন, তিনি পাদ্রীবাবু তো, তিনি তাকিয়েছেন, তাকিয়ে তখন উনি বলেছেন কিছু শুনলে? তখন পাদ্রীবাবু বলেছেন হ্যাঁ, বলে উঠে পড়েছেন। উঠে টর্চ নিয়ে খাটের তলা থেকে শুরু করে সারা বাড়ি খুঁজেছে যে কেউ ঢুকেছে বাড়িতে, বলে উনি সারা বাড়িটা ঘুরেছে, বাড়ি ঘুরে টুরে চারপাশে কোথাও কিছু নেই। বলে আমি পুরো, উনি বলছেন, যিনি বলছেন তিনি বলছেন যে আমি পুরো মানে কাঠ হয়ে ঘরের মধ্যে বসে আছি, যে আমার যে খাট, সেই খাটের তলা থেকে একজন ভীষণ জোরে, ওই আওয়াজ কখনো পাশ থেকে আসতে পারে না, কোনো দিক থেকে আসতে পারে না, ওই খাটের তলা থেকেই এসেছে পুরো। মানে এই যে আলোচনাটা করছি আমরা যে আমরা চলে যাব, তাতে সে ভীষণ মানে খুব দুঃখ পেয়েছে, দুঃখ পেয়ে সে পুরো ঠিক এইভাবে দীর্ঘশ্বাসটা ছেড়েছে। তারপরে তো ও পাদ্রীবাবু ফিরে এসে বলছে কিচ্ছু হয়নি, কিছু না, আমরা ভুল শুনেছি। দুজনে কিন্তু ভুল শোনা যায় না, একই জিনিস দুজনেই যখন ভুল শুনছে, শোনার ব্যাপারটা কখনো সেটা ভুল হতে পারে না। অনেক কিছু দুজনে যখন একই ভুল জিনিস দেখছে, সেটাও যেমন হয় না, ভুল জিনিস শুনছে সেটাও হয় না। আমাদের এই ইন্দ্রিয়গুলো আমাদের মানে এই ইন্দ্রিয় ছাড়া আমরা বাঁচতে পারি না, ইন্দ্রিয়গুলো আমাদের মানে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। চোখ আর কান, সব কথাতেই বলা হয় না যে চোখ কান খোলা রাখো, চোখ কান খোলা রাখো মানে হচ্ছে তোমার সবচেয়ে বড় সজাগ দৃষ্টি, তুমি যে জায়গায় সচেতনতার, আমাদের এইগুলো আমাদের সবসময় সচেতন করে রাখে। তো যাই হোক, তো বেঁচে থাকতে গেলে এই জিনিসগুলো তো আমাদের মানে কতটা প্রয়োজনীয় সবাই জানে। এটা যখন হয়েছে তখন ওনার হাজব্যান্ড বলেছে কিছু না, ঘুমিয়ে পড়ো। তো ঘুমিয়ে তো পড়েছে, মানে যাই হোক, তারপরে তো উনি কিন্তু আর এইটা নিয়ে আর দুজনের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি। তারপর 7 দিন বাদে ওনারা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যান। কিন্তু পরে যখন অন্য ফ্যামিলি যখন ওখানে আরও তো ওটা তো মানে পরে যে রিপাদ্রি হয়ে এসছেন বা আগে হয়েছেন, তারা বলছে তোমরা ওখানে ছিলে কি করে গো এতদিন, আমরা তো এখানে থাকতে পারিনি, আমরা তো ওখানে একটা কিছু আছে ভাই, ওখানে তো কোনো একটা মহিলার কোনো সোল কিছু একটা আছে বা কিছু, সেটা নিয়ে কিন্তু ওনার হাজব্যান্ড কিন্তু ওনাকে কখনো এই নিয়ে আর কখনো বলতেন না কিছু। মানে উনি যদি জিজ্ঞাসাও করেন, পাদ্রীবাবু কিন্তু এড়িয়ে যেতেন। তো এটা একটা অদ্ভুত ইয়ে লাগে আর কি। তারপরে তার সঙ্গে আরও কথা হচ্ছিল, তা এখন বেশ কিছু বছর আগে সেই পাদ্রীবাবু চলে গেছেন, মানে খুবই অকালে তার মৃত্যু হয়েছে, খুব খারাপ, মানে খুবই এ যে কতটা, এটা যে কি ভীষণ ব্যাপার আর কি। যাই হোক, তা উনি বলেন যে
আমি কিন্তু এখনও আমার হাজব্যান্ডকে ফিল করতে পারি। উনি আর ওনার মেয়ে থাকেন বলে আমি এখনও তাকে ফিল করতে পারি। এবং একটা অদ্ভুত স্বপ্ন উনি দেখেন, অদ্ভুত স্বপ্ন মাঝে মাঝেই উনি দেখেন, যে এরকম একটা হয়তো সমুদ্রের ধার বা এরকম কোনো একটা বিশাল বড় জলাশয়, সেটার পাশ দিয়ে ওই পাদ্রবাবু ওনাকে হাত বাড়িয়ে এরকমভাবে রাখছেন এবং উনি তাকে কিন্তু ফলো করছেন। মানে মুখে হয়তো বলেন চলে এসো বা কিছু, এটা যে বলছেন তা না, হাত বাড়িয়ে ওনাকে ডাকেন এবং উনি সেটাকে ফলো করেন। ফলো করতে করতে গিয়ে একটা ওয়ালের সামনে গিয়ে দাঁড়ান। এই পার্টিকুলার এটা বারবার উনি দেখেছেন আর কি, দেখেন এখনও, যে সেখানে একটা জানালার মতো বড় খোপ আছে, কিন্তু সেই জানালার খোপটার মধ্যে একটা বিরাট বড় পাথর বসানো, যার ফলটা হচ্ছে জানে পাথরটা যদি ঠেলে দেওয়া যায় তাহলেই কিন্তু উনি ওইদিকে যেতে পারেন। কিন্তু প্রতিবার ওই ঘুমের মধ্যে যেই স্বপ্নটা যখন হয় আর কি, উনি কিন্তু হাঁটেন, ওনার হাজব্যান্ড ডাকেন এবং তার পেছনে উনি হাঁটতে থাকেন। কি মানে কি প্যাথেটিক ব্যাপারটা, ভীষণ খারাপ লাগে এটা শুনতে। তো সেখানে যখন যান উনি, তার পরে গিয়ে ওই ইয়েটার সামনে, জানালাটার সামনে গিয়ে উনি বলেন না, কারণ ওনার মেয়ে আছে, তো ওনার মেয়ে তো আছে, তার জন্য তো ওনাকে বাঁচতেই হবে। তারপরে কিন্তু ওনার ঘুমটা ভেঙে যায়। তো ওনার মনে তো সত্যি এগুলো দেখো, এগুলো তো মনের মধ্যে তো কোথাও একটা, সে তো তার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি মিস করে। এত মানে ভীষণ ভালো কাপল আর কি, কিছু থাকে না যে ভীষণ সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, ভীষণই ভালো ভালোবাসার ঘর, সেটা যখন একজন চলে যায় সেটা মারাত্মক। কে কি বলছে এবার একটু দেখি, কোন বাড়িটা কোন জায়গায়? আমি এখন দেখতে পাচ্ছি না, যাই হোক, আমি বুঝতে পারছি না যে কে কি বলছো। আচ্ছা, এবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে অনেকগুলো ঘটনা একসঙ্গে মাথার মধ্যে চলে আসছে, কোনটা আগে বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই রে, কোনটা আগে বলবো বুঝতে পারছি না, দাঁড়াও একটু, এই ব্ল্যাঙ্ক হয়ে গেছি। বাড়িটা কোন জায়গায় আমি সত্যি জানি না, মানে যদি ওই পাদ্রীবাবুর বাড়ির কথা জানতে চাও, সেটা যে কোন কোন হুগলি ঠুগলি হবে বোধহয়, হুগলি হুগলি বা হাওড়া বা এই ধরনের বলেছিলেন, আমি ঠিক বলতে পারছি না যে কোন জায়গায়, সেখানে তোমাকে থাকতে দেবে না। আচ্ছা যাই হোক, এখনও ওনার যাওয়ার সময় হয়নি সময় মতো। হ্যাঁ ঠিকই, যাওয়ার সময় হয়নি। আমি বলেছিলাম না যে আমি যে স্বপ্নটা মাঝে মাঝে, এখন কিন্তু বহু বছর দেখিনি এই স্বপ্নটা, বহু বছর হবে এই স্বপ্নটা দেখিনি। আমি আগে এই স্বপ্নটা বহুবার দেখেছি, যে আমার বাবা মা এবং যারা চলে গেছেন আর কি, সেই বাপের বাড়ি ফুল সবাইকে আমি দেখতে পাচ্ছি, আমার সবাই মিলে কোথাও যাওয়া হচ্ছে এবং আমি একটা মানে ওই হয় সুটকেস বা কিছু গোছাতে বসি, কিন্তু আমার কোনোদিন গুছিয়ে ওঠা হয়নি, আমি কিছুই খুঁজে পাই না। আমি যে গোছাতে বসেছি আমি দেখছি আমি কিছুই খুঁজে পাচ্ছি না। এই আর এখন যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে, তার মানে এই টেনশনটা ভেতরে কাজ করে আর কি, যে আমার যে কর্মস্থল সেখানে আমি সময় পৌঁছতে পারছি না, কিছুতেই সময় পৌঁছতে পারছি না। আমি যে ড্রেসটা পরে যাব সেই ড্রেসটাই খুঁজে পাচ্ছি না, এবং তারপরে যে অন্য ড্রেস পরে যাব সেটাও খুঁজে পাচ্ছি না। এইটা মানে এগুলো কি মানে একটা ভেতরে একটা চলে, যে সঠিক সময়ে যে পৌঁছতে হবে বা এটা তো একটা ব্যাপার, তখন ওইটাই বোধহয় মানুষের মনের মধ্যে চলতে থাকে একটা। না আমি সেটাটি বলতে পারছি না, সেটা যে বা জানলেও আমি বলতাম না, এখানে ওপেন ইয়েতে মাথা খারাপ নাকি। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে মা আর মেয়ে।
ওরাও কোনো হসপিটালে গিয়েছিল দেখাতে, কোনো একটা কিছু একটা কারোর ইএনটির সমস্যা হয়েছিল বা এই ধরনের কিছু একটা সমস্যা হয়েছে। এবার দুজনে না হসপিটালে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বহুক্ষণ সময় লাগে, মানে বেশ কিছু সময় লাগে। তো তো সেখানে যখন গেছেন ওনারা, তো খিদে পেয়ে গেছিল। এটা কি আচ্ছা ঠিক আছে। এবার যখন দোতলায় গিয়ে যখন ওই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে এবং ওর মা বোধহয় কিছু কাজ টাজ করছে, অন্যদিকে নানা রকম দৌড়াদৌড়ি হচ্ছে, তখন দেখে যে একদম একটা নীল মতো একটা শাড়ি পরে একজন ভদ্রমহিলা এসে বলছে, ও খাওয়ার জায়গা খুঁজছো? বলছে হ্যাঁ। মানে খুব অবাক হয়ে গেছে, কারণ মেয়েটি তো কাউকে বলেনি যে আমি খাওয়ার জায়গা খুঁজছি, কোথায় দোকান বা কিছু। বলছে তুমি নিচের দিকে এই একতলায় নেমে যাও, একতলায় নেমে গিয়ে অমুক জায়গায় গেলে তুমি একটা ওরকম চা ফায়ের দোকান পাবে। বলেছে আচ্ছা ঠিক আছে। তো ওর মা আসা মাত্র বলেছে যে এরকম আমি দেখলাম। তখন ওর মা ভেবেছে বোধহয় ওরকম থাকে না সিকিউরিটি বা এই ধরনের গ্রুপ ডি বা কিছু, সে হয়তো বলে দিয়েছে। তখন ওরা দোকানে গেছে, দোকানে গিয়ে সেই দোকানটায় একতলায় গেছে এবং যে জায়গাটায় বলেছিল ঠিক সেই জায়গাটাতেই দোকানটা খুঁজে পেয়েছে। সেই দোকানটা খুঁজে পাওয়ার পর সেখানে গিয়ে বলেছে যে এরকম হ্যাঁ আপনাদের দোকানের খবর তো পেলাম, এরকম ওই তো নীল শাড়ি পরা বাচ্চা মেয়েটিই বলেছে, নীল শাড়ি পরা একজন আন্টি আমাকে বলেছে। তখন সবাই সবার যে দোকানদারের মুখ দেখালো এইটুকু শুকিয়ে গেছে, নীল শাড়ি পরা। ও কোথায় কোথায় ছিল? বলছে এই তো আমি তো দোতলায় দাঁড়িয়েছিলাম, ও সেখানে আমাকে বলেছে। বলছে ও আচ্ছা, নীল শাড়ি পরা। নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, নীল শাড়ি পরা এসছিল। বলছে মানে কী হয়েছে? তখন ও জিজ্ঞেস করে কী কী ব্যাপারটা কী বলুন তো, কী হয়েছে? বলছে আসলে ওই রকম ওনাকে না মাঝে মাঝে দেখা যায়, নীল শাড়ি পরা এখানে কেউ নেই। এই পুরো জায়গাটার মধ্যে নীল শাড়ি পরা কাউকে আপনি খুঁজে পাবেন না। উনি ছিলেন বহু বছর আগে, উনি চলে গেছেন আর কি, উনি কিন্তু মানুষ নন। নীল শাড়ি পরা ওনাকে দেখা যায়, এটাও তো একটা ভয়ঙ্কর জিনিস। যাই হোক, সে আর কি দয়া পরবশ হয়ে আর কি এসে বলে গিয়েছে যে ভাই ওখানে খাওয়ার জায়গা দেখছি, হয়তো যে ছোট বাচ্চা। আমার একটা চাকরি পরীক্ষাতে আমি একটা স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলটার নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না, স্কুলটার নামটাই আমি ভুলে গেছি। যাই হোক, স্কটিশ কি যাই না, একদম ভুলে গেছি। তো সেখানে গিয়ে একটা আমাদের বোধহয় দোতলায় সিট পড়েছিল, দোতলায় আমরা। এবং সেখানে কি হয়, চাকরি পরীক্ষা দিতে গেলে সেখানে কি হয়, সেখানে তো কেউ কাউকে চিনি না, কে কোথা থেকে এসছে তাও জানি না। তো একটা দেখিয়ে দিল ওই ফ্লোরটার মধ্যে কোনো মানে বাথরুমের কোনো প্রভিশন নেই, নিচে যেতে হবে। নিচে পরপর স্কুলগুলো কিন্তু এরকমই থাকে, সব স্কুলে যে একদম প্রতি ফ্লোরে ইয়ে থাকবে, টয়লেট থাকবে, থাকে না সাধারণত, একটা জায়গাতেই অনেকগুলো করে থাকে। তো সেখানে ওরকম যখন বলেছে যে আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাব, তখন মেয়েরা বললো ওই তো ওখানে। আমার বয়সী অনেকে ছিল, আমাদের ছোটও ছিল। তো সেখানে যখন আমি যাচ্ছি, আমার পরিষ্কার মনে আছে একটা সিঁড়িটা না ভীষণ অন্ধকার টাইপের। দিনের বেলা হলেও সেখানে চারপাশে হচ্ছে ঘর, মাঝখানে একটা লবির মধ্যে গিয়ে ইয়েটা নেমেছে আর কি, ওই বারান্দাটার মধ্যে গিয়ে সিঁড়িটা নেমেছে। তো স্কুল যে এরকম ভেতরটা এত অন্ধকার, মানে আমি ওরকম স্কুলে পড়িনি, যে আমাদের স্কুলে কিন্তু যাই হোক অনেক আলো বাতাস ছিল। তো ওখানটা যেন খুব পুরোনো আমলের বাড়ি, আমি কিছুতেই মনে করতে পারছি না কোন স্কুল, বহু বছর আগের ঘটনা, ভুলে গেছি। তো সেখানে নামার পর আমার পরিষ্কার মনে আছে একটা গিয়ে না একটা ওয়ালের সামনে দাঁড়ালাম, তারপরে ডান দিক না বাঁ দিক কোন দিকে যেন গেলাম, যে ওখানে পরপর পরপর এরকম লেডিস টয়লেট রয়েছে। যখন ঢুকতে গেছি তখন একটা মেয়ে বেরিয়ে এসে বললো কি, আমার বাবা কি জায়গাটা কি বাজে। তা আমি ভেবেছি সাধারণত ওয়াশরুম নিয়ে যা মানুষের যা প্রবলেম থাকে, নোংরা থাকে, জল থাকে না, ইত্যাদি ইত্যাদি। তো আমি ভেবেছি বাবা তাহলে বোধহয় ওই রকমই হবে, কিন্তু কিছু করার থাকে না, কিছু সময় থাকে যে কিছু করার নেই।
তোমার যেতেই হবে। তো সেরকম যখন গেছি, কিন্তু তার মানে ঢুকছি যখন ওরকম পরপর পরপর যেরকম থাকে আর কি, খোপ 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 মতো, আবার আরেকটা থেকে আরেকটা মেয়ে বেরিয়ে এসে বললো, বাবারে জায়গাটা যেন কেমন, বলে চলে গেল। এবার কেমনটা যে কী জিনিস সেটা আমি বুঝিনি। তারপরে যখন ভেতরে ঢুকলাম তখন দেখলাম সেই টিপিক্যাল একটা ছোট্ট একটা বাল্ব মতো জ্বলছে। তখন তো বাল্ব ছিল, তখন তার এত টিউবের ইয়ে ছিল না। একটা কোণার মধ্যে একটা টিম টিম করে একটা, কেন রে বাবা, একটা জোরালো আলো দিলে কি হয় একটা টয়লেটের মধ্যে। তো যাই হোক, এবার কিন্তু যখন আমি বুঝলাম যে ওই পুরো জায়গাটার মধ্যে আমি একা, আমারও একটা খুব বাজে একটা, আসলে ওই আমি একা, এটা আগে তো ভাবতে হবে যে আমি একা। ওখানে যদি 2-3 জন থাকতো তাহলে বোধহয় কীরকম একটা গা ছমছমে পরিবেশ হবেই। ওখানে কোনো আলো নেই, কোনো দিক দিয়ে কোনো ভেতরের দিকেও কোনো জানালা দিয়ে কিছু আসছে না, ওই একটাই দরজা। তো আমি শুধু মুখ বাড়িয়ে দেখলাম যে ভাই এখানে যদি আমি আটকে যাই তাহলে কেউ থাকবে তো। বাইরে দেখলাম 2-3 জন মেয়ে মানে কথা বলছে কিছু, হয়তো পরীক্ষা টরীক্ষার, আমার মনে হয় দুই স্লটে পরীক্ষা ছিল আমার মনে হচ্ছে। তো সেখানে ওই মেয়েগুলো কীরকম দিয়েছে ফার্স্ট হাফটা, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। তো তারপরে যাই হোক, আমি বাথরুম থেকে বেরিয়ে এসেও না, আমারও দেখলাম আমার ভালো লাগছে না। এবার ওর বাকি যে মেয়েরা বলছে কীরকম না, টয়লেটটা যেন কীরকম না, কীরকম যেন ভয় ভয়, মনে হচ্ছে ভুতুরে ভুতুরে। আমি আসলে পুরনো বিল্ডিং তো, অনেক দিনের পুরনো। বলছে হ্যাঁ কেমন যেন, আপনার ভয় লাগেনি? আমি বলছি না সেরকম, তোমরা তো এখানে দাঁড়িয়েছিলে, আমি শুধু শুধু ভয় পাবো কেন, বলে চলে আসলাম। কিন্তু বেশ গা ছমছমে, এবং তার কতগুলো যুক্তিগ্রাহ্য ব্যাপারও রয়েছে। যে মানে ওখানে যদি একটা কিছু যদি থাকে, লম্বা লাঠিকেও আমার কঙ্কাল বলে মনে হতে পারে, কারণ ওটার ভেতরে আবহাওয়াটাই এরকম। কিছু জায়গায় থাকে তো যেখানে মানুষ ভয় পেয়ে যায়, কিছু করার থাকে না। আমার ঠিক মনে পড়ছে না, বহু বছর আগে আমি চাকরির পরীক্ষা দিয়েছিলাম সেইটাতে, যাই হোক পেয়েও ছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যে ঘটনাটা বলবো, এটা ভেরি রিসেন্ট ঘটনা। এটা একদম আমার সাথেই হয়েছে, মানে আমি নিজের ঘটনাটা ঠিক করে বলি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের আমি একটা পিকনিকে গিয়েছিলাম। কোথায় কী বৃত্তান্ত আমি কিচ্ছু উচ্চারণ করব না, কিচ্ছু বলবো না, কাদের সাথে গেছি আমি তাও বলবো না, সরি। তো যাই হোক, সেখানে যখন আমরা ওখানে যাওয়ার পর কিছু যা হয় সবাই ছবি টবি তুলছে, তখন একজন আমাকে বলে যে দেখো যে জায়গাটাতে আমরা গেছি আর কি, সেখানে অনেক পুকুর আছে, তারপর বড় বড় মাঠের মতো আছে, সেখানে আমাদের পিকনিকটা হচ্ছে। তো সেটার একদম একটা কোণায় একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে, বেশ বড়, মানে অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে, অন্তত আমার ধারণা 3 থেকে 4 ফুট হবে, ফিট। তখন আমরা ঠিক আছে পরে দেখবো। তারপরে যা হয় খাওয়া দাওয়া, ওই ব্রেকফাস্ট খেয়ে একজনের সঙ্গে আমি ঠিক করলাম যে চলো আমরা জায়গাটা দেখে আসি। আমরা দুজনেই গেছি, ঠিক আছে। এবার যেতে 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 ওখানে একদম কোণার মতো জায়গাটা আর কি, আর সামনে আমরা যে জায়গাটা গিয়ে আটকাচ্ছি, মানে একদম শেষটা আর কি, যে সেখান থেকে দু কি 2 ধাপ মতো উঠতে হবে। উঠলে একদম বাঁদিকে আমি দেখতে পাচ্ছি একটা বড় শিব মূর্তি, মানে শিবলিঙ্গ আর কি, বেশ বড় মানে বেশ বড়। আর তার মাথায় এরকম বাঁধানো 4টে থাম আছে, যেরকম মন্দির হয়, কিন্তু বাকিগুলো কিন্তু ওয়াল দিয়ে ঢাকা নয়,
বাকি চারপাশ কিন্তু ওয়াল দিয়ে ঢাকা না, 4টে বেশ ভালো থাম আছে। একটা জিনিসই বোঝা যাচ্ছে ওটা বেশ প্রাচীন, আমার ধারণা 100-150 বছরের হবে, কারণ শিব লিঙ্গর যে চারপাশে যে ওই থাম থেকে থাম যে জায়গাগুলো আর কি, সেগুলো না বসে গেছে, মাটির মধ্যে বসে গেছে, বেশ কিছুটা ভাঙা বসা। কিন্তু মূর্তি যেখানে রয়েছে বা তার চারপাশে গোল যে জায়গাটা, সেগুলোর কিন্তু কোনো কিছু হয়তো মেনটেন করেছে কিনা, মেনটেনেন্স হয়েছে কিনা আমি সেটা বলতে পারছি না। কোনো জায়গাটাই দেখে মনে হলো না যে খুব মানে রিসেন্ট কোনো কাজ হয়েছে। তো সেখানে আমরা যখন উঠবো, ঠিক আছে, আমি বললাম যে 2 পা উঠে যেটা চোখের সামনে একদম অনেকটা দূর থেকে দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে একটা বিশাল অশ্বত্থ গাছ, এবং অশ্বত্থ গাছের সঙ্গে আরেকটা কিছু গাছ যেটাকে আমরা চিনি না, এবং সেটা বেশ লাল পাড় সাদা শাড়ি দিয়ে পুরো পেঁচানো, অনেকটা পেঁচানো, এবং মানে দুটো গাছের গুড়ি হলে যেটা হয় প্রশ্নই ওঠে না, মানে তার একটা দিক আমি পুরো জড়িয়ে ধরতে পারবো না, মানে তার চেয়েও মোটা। তো পরে আমরা জেনেছি ওটা হচ্ছে পাশের যেটা, সেটা হচ্ছে হর্তকি গাছ বা হরিতকি বলতে, যেটা আমাদের পুজোতে যেটা লাগে আর কি, কোষাকুষির মধ্যে যেটাকে দেওয়া হয়, সেই হর্তকি শক্ত মতো ব্রাউন কালারের হয়। তো এবং পরে আমি এটাও শুনলাম যে ওই যে গায়ে লাল পেরে সাদা কাপড় দিয়ে পুরো জিনিসটাকে পেঁচানো হয়েছে, ওটা হচ্ছে ওদের মধ্যে বিয়ে দেওয়া হয়েছে। অশ্বত্থ বট এইগুলোর নাকি বিয়ে হয়, এবং এখানে হচ্ছে তার হর্তুকি হচ্ছে, এবং সেখানে আবার ওইরকম শিব দুর্গা এইরকমভাবে কিন্তু ভাগ হয়, মানে আমি ভুল হতে পারি, সম্ভবত বট অশ্বত্থ হচ্ছে পুরুষ, এবং সঙ্গে যে ওই রকম থাকে আর কি, তাকে মহিলা ধরা হয়, সেটা হচ্ছে পার্বতী রূপকে ধরা হয়। আমি ভুল হতে পারি, আমাকে একজন বলেছেন, আমি সেই হিসাবে বলছি। তো সেটা খুব সুন্দর করে একদম, সেই শাড়িটা কিন্তু বেশ সাদা, মানে শাড়িটার মধ্যে বোঝা যাচ্ছে খুব বেশি দিনের নয়, বেশি দিন আগের নয়। আর তখন ওখানে একটি লোক ওই গাছের গোড়া, সেই জায়গাটাও কিন্তু খুব ছোট না, বেশ বড়। এবার আমরা সিঁড়ি দিয়ে যে উঠবো, আমাদের ঠিক ডান দিকে একটা মানে বেশ পাকা ঘর আর কি, ওটা যে একটা ঘর আমরা সেটা বুঝতে পারিনি, আমি হচ্ছে দুটো হয়তো হবে। এবং আমি যেটা ভেবেছিলাম প্রথমে যে এই তো এখানে তো পিকনিক হচ্ছে, হয়তো ওটা রেস্ট রুম অনেক থাকে না, যে সঙ্গে একটা রেস্ট রুমের ব্যবস্থা হয়, তো সেই জায়গাটা ওটা ওরকম একটা কিছু হবে, একদম চুনকাম টুনকাম করা, এবং সেখানে কিন্তু রং করা, এবং সেটা দেখে আমার খুব বেশি পুরনো বলে মনে হলো না। শিব মূর্তি বা শিবের জায়গাটা যতটাই প্রাচীন বলে মনে হয়েছে, এই জায়গাটা কিন্তু একেবারেই আধুনিক কালের সৃষ্টি, এটা বুঝতে পারলাম, রিসেন্ট হয়েছে। তো আমরা যখন উঠবো ওখানে, ওই হর্তুকি গাছের তলায় একটি লোক, ওটা যে হর্তুকি গাছ আমরা তখনও জানি না, কিন্তু ওটা আমরা কি গাছ করতে করতে এগোচ্ছি, যে এটা কি গাছ এরকম করতে করতে। তো ওই লোকটি ওখানে যে লোকটি ঝাঁট দিচ্ছিল, সে একটা জিনিস এই নিন বলে আমাদের দিকে ছুড়লো। তো আমার সঙ্গে যিনি ছিলেন উনি ওটা ধরলেন, ধরে বললো যে দেখো এটা কি হর্তুকি তুমি নেবে, আমি বললাম দাও, তা আমি ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছি। তো আমরা উঠলাম যখন, তখন আমরা জিজ্ঞেস করলাম, বলে এটা হচ্ছে অশ্বত্থ আর হর্তুকি গাছ। ও আচ্ছা, ভালো, আমরা হর্তুকি গাছ কোনোদিন দেখিনি, ভালো করে দেখছি নিচে, তারপর নিচে তাকিয়ে দেখলাম প্রচুর হর্তুকি পড়ে রয়েছে, সবুজ হর্তুকি, মানে আধা পরিণত, আবার ছোট, আবার কতগুলো আছে মানে একদম যে হর্তুকি আমরা পুজোতে ব্যবহার করি ঠিক সেই রকম শক্ত ওরকম। তো দেখছি, তারপরে আমরা ওই ভদ্রলোক আমাদেরকে বললেন যে আপনারা নাগেরবাজার থেকে কাছাকাছি থেকে এসছেন, আমরা বললাম হ্যাঁ। বললো এই জমিটা তো সেই যিনি মালিক ছিলেন তিনি নাগেরবাজারের লোক, এখন আমার মালিককে বিক্রি করে দিয়ে গেছে। ও আচ্ছা। তখন বলছে ওই যে পেছনে যেটাকে আমি ভেবেছি রেস্ট রুম,
একদম নতুন ধরনের আর কি। বললো ওটা তো হচ্ছে ওটা একটা মন্দির। বললাম ও তাই, ওটা মন্দির, আচ্ছা। বলে এবার লোকটি ঝাড় দিয়ে মানে ঝাঁটাটা নিয়ে কোথায় ওই মন্দিরটার পেছন দিকে কোথায় চলে গেল। ঠিক আছে, ওইখানে কোনো কোনো জায়গা আছে। আমরা ওটা নিয়ে কিছু ভাবিই নি। এবার আমরা ওই সামনে গিয়ে দেখছি যে ওখানে নানা রকম মোম, খুব বড় বড় মোটা মোটা মোম যদি জ্বালানো হয় সেই রকম সেগুলো আর কি শেষ শেষ প্রান্তটা রয়েছে জ্বালানো। জ্বালানো মানে হয়েছে আর কি, সেটা আমরা বুঝতে পারলাম। তার মানে ওখানে পুজো হয়। তো আমরা দুজনেই আমাদের খুব ভালো লাগছে যে বাহ, এখানে এরকম এসে হঠাৎ করে এরকম একটা শিব মূর্তি দেখতে পাবো, বা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। তারপরে তো ওখানে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুললাম। এই করতে করতে ওই লোকটি আবার এসে বলছে আপনারা মন্দির দেখবেন। বলছে এখানে মন্দির আছে? ও আচ্ছা, দেখান। হ্যাঁ নিশ্চয়ই দেখবো, মন্দির আছে যখন। তখন লোকটি ওই একটা দরজা আছে একদম শিব মূর্তির একদম সোজাসুজি, যেখানে দৃষ্টিটা গিয়ে পড়বে সেখানেই হচ্ছে একটি দরজা, সেই দরজাটাকে খুলে দিল। তা আমি বললাম আমি কি ভেতরে যেতে পারি, ভেতরে যাবো? বলে হ্যাঁ ভেতরে যান। এর সোজাসুজি কিন্তু কোনো মূর্তি নেই। আমি এরকমভাবে উঁকি মারলাম, উঁকি মেরে দেখলাম একটু ভেতর দিকে রয়েছে একটি মূর্তি। সেটা কিন্তু মানে আমাকে সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সেটা হচ্ছে আমার সামনে যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালের দিকে পেছন করে সেই ওয়ালেই আর কি, ওয়ালের সামনে মূর্তিটি দাঁড় করানো। খুব বেশি হাইট নয়, ওই 4 ফুট 4.5 ফুট ম্যাক্সিমাম হবে। তো আমি বললাম আমি ঢুকবো? বলে হ্যাঁ নিশ্চয়ই ঢুকুন। আর আমি ফটো তুলতে পারি? বলে হ্যাঁ ফটো তুলতে পারেন। তো আমি ঢুকে গেলাম। তো আমার সঙ্গে যিনি ছিলেন তিনি বললেন না আমি ঢুকছি না, আমি খাওয়া দাওয়া করেছি, আমি ঢুকবো না, মন্দিরে ঢুকবো না। ঠিক আছে, আমি ঢুকে গেছি। তো গিয়ে আমি এবার মূর্তির সামনাসামনি দাঁড়িয়েছি। সামনাসামনি দাঁড়িয়ে না আমার ভেতরটা ধড়াস করে উঠেছে। মানে এখনও আমি প্রণাম করছি, ঠাকুর রক্ষা করো। আমি এরকম মূর্তি কোনোদিন দেখিনি। মানে প্রথমে আমি কনফিউজড হয়ে গিয়ে ভাবছি এটা কি হনুমানজির মূর্তি? হনুমানের মূর্তি এরকম হয়? মূর্তিটা প্রথম হচ্ছে যে মুখটা, বাকিটা পুরো শাড়ি ঠাড়ি বোধহয় পরানো, এরকম গলায় প্রচুর মালা টালা দেওয়া, তার মধ্যে প্লাস্টিকের মালাও রয়েছে, বেশ বড় বড় সেই জবা টবার মালা টালা রয়েছে। এবার মুখটা যেটা সেটা কাঠের রঙের, ঠিক আছে। এবার কাঠের রং তো হলো, কাঠের রঙের যে মুখটা, এরকম যে মুখ, সেই মুখের মধ্যে আছে, দুটো ভুরু আঁকা রয়েছে, চোখটা আঁকা রয়েছে, কিন্তু কোথাও কোনো চোখে আমরা পাতা টাতা যে ওই রকম কিছু আঁকা নেই। সাদা মণি দুটো দেখা যাচ্ছে। এরকম মুখের এই সাইড এবং এই সাইড গেরুয়া বা কমলা রং। এই জায়গা কিন্তু পুরো কাঠের রং, এই পুরো জায়গাটা কিন্তু কাঠের রং। এই জায়গাটা হচ্ছে পুরো গেরুয়া। আর তারপর আমি খেয়াল করলাম এই জায়গাটা হচ্ছে লাল। এটা আমি সবচেয়ে শেষে খেয়াল করেছি। সবচেয়ে যেটা, ঈশ্বর ক্ষমা করো, এই জায়গাটা দেখে আমার একটু গা শিরশির করেছে, কারণ এই জায়গাটা শুধু দাঁত দেখা যাচ্ছে, আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না। মোদ্দা কথা, ঈশ্বর মানে বললাম তো, আমি অপরাধ ক্ষমা করো যে আমি দেখে কিন্তু ঘাবড়েছি। এরকম মূর্তি যে সামনে আমার এসছে, আমি কিন্তু আমার ধরাস করে উঠেছে। মানে এরকম মূর্তি আমি কোনোদিন দেখিনি। আর বিশেষ করে মা কালীর মূর্তি আমার ভীষণ পছন্দের দেবী। তো সেখানে গেলে তো মানে আমার পরে একজন বলেছেন, ওখানে যারা গেছিলেন তার মধ্যে একজন বলেছেন যে মূর্তির সামনে গেলে তো শান্তি পাই আমরা। তো কি মানে, যাই হোক, ওরকম আমি দেখে আমি হলাম, আমি বলতে বলতে বেরোচ্ছি যে এটা কি মূর্তি আমি তো বুঝতে পারলাম না। আর তো আমি ফটোটা তুলে বাইরে এসে আমি দেখালাম। তো ও দেখে বলল যে দিদি আমি তো বুঝতে পারছি না, তবে এটা মা কালীরই কিছু তার কারণ তুমি দেখো বাকি জিনিসগুলো। হ্যাঁ আমি দেখলাম পাশে ওই সিঁদুর আলতা সমস্ত রাখা, তাহলে মা কালীই হবে, ঠিক আছে। ওখান থেকে আমরা চলে আসলাম। চলে এসে এবার বাকি যারা ছিলেন তাদের মধ্যে আমরা বললাম যে ওখানে একটা শিব মূর্তি আছে। আমি কিন্তু মন্দিরের এই ব্যাপারটা সম্পর্কে কাউকে কিছু বলিনি, কারণ হয়তো মন্দির আবার আটকে যাবে বা কিছু,
সবাইকে বলেছে ওখানে খুব সুন্দর একটি শিবলিঙ্গ আছে, গাছ আছে, ভাল লাগবে। মন্দির সম্পর্কে কাউকে কিছু বলি, কারণ মন্দিরটার ভেতরে ঢুকে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। তো এমনিতে কিন্তু আমি খুব ভয় ঠায় কিন্তু আমি ঈশ্বরের কৃপায় খুব কম পাই, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে বেশ খাওয়া দাওয়া কি হয়ে গিয়েছিল না, বোধহয় খাওয়া দাওয়া হয়নি। তখন আরেকটি মেয়ে আমাকে বলে, দিদি যাবে ওখানে আরেকবার দেখতে যাবো। ঠিক আছে চলো। আবার গেছি, শিব মূর্তিকে দেখে ভীষণ ভালো লেগেছে। তখন ওই হর্তুকি আর গাছ টাছ দেখে ভালো লেগেছে। তারপরে হর্তুকি গাছ আর মন্দির এর মাঝখানে একটা সরু জায়গা আছে, সেই সরু জায়গাটা দিয়ে আমরা এগিয়ে গেলাম সামনে এগিয়ে গিয়ে দেখলাম পেছনের দিকে মনে হয় পুকুর ছিল, ওখানে এখন একদম শুকনো জমি। মানে যেদিকেই তাকাচ্ছি না কেন আশপাশটা পুরো শুকনো খটখটে, কিন্তু ওই রকম আগে নিশ্চয়ই পুকুর ছিল, মানে অতটা ডিপ হতে পারে না। তো আমরা এই নিয়ে আলোচনা করছি যে এই সব কটা জায়গায় নিশ্চয়ই এরপরে এরকম ভাড়া দেবে সবাই, পিকনিক স্পট হবে ইত্যাদি ইত্যাদি, আমরা এরকম ভাবছি বলছি। তারপর আমরা মন্দিরটার মধ্যে ঢুকেছি। না, আমরা বোধহয় মন্দিরটার ভেতর থেকে বেরিয়ে এসেই গেছি। হ্যাঁ, ভুল বলছি। যখন এখানে আমি বললাম এখানে কিন্তু মন্দির আছে, না বলছে ঠিক আছে চলো ভেতরে চলো। ভেতরে গিয়ে ওরও সেম ফিলিংস হয়েছে, বলছে ওরে বাবা এটা 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 কি মূর্তি? আলাম এটা মা কালীরই কোনো মূর্তি হবে। তো ও বললো ঠিক আছে চলো, বলে বেরিয়ে এসছি। আমরা কিন্তু কোনো কথা কেউ কারোর সঙ্গে কিছু আলোচনা করছি না, শুধু আমি বুঝে গেছি যে আমারও যেমন ভেতর থেকে মানে ভয়ে একটা একটা গা ছমছমে লেগেছে। এবার যেটা হলো ওই দুপুরবেলাটার জন্যেই হয়তো তখন একদম ওই আরও যেন আমার কেমন লাগলো। এবার কিন্তু আমার সঙ্গী আছে, তারপরেও কিন্তু আমার মনে হলো যে ঘরটা যেন একটু অতিরিক্ত ঠান্ডা। এবং আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে এখানে হয়তো খুব ভালো কাজ কিছু হয় না, এখানে হয়তো অন্য কিছু হয়, ঠিক আছে। হয়তো তন্ত্র সাধনা হয় বা কিছু, ভালো লাগে না, বেরিয়ে চলে এসেছি। কিন্তু আমরা কিন্তু কেউ কারোর সঙ্গে কিছু আলোচনা করছি না, ঠিক আছে। ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে এসে এরপর আমরা ওই সরু জায়গাটার মধ্যে ঢুকেছি, যে দেখি এক পাশে দেখলাম যে ভাঙা সিঁড়ি, একদিকে দেখলাম যে ভাঙা সিঁড়িটার মানে কিছু নেই, বুঝতে পারছি যে হ্যাঁ এখানে ধাপ টাপ ছিল, তার মানে কত দিন আগের ভগবান জানে। তো ওখান দিয়ে ওই যে একদম কোনাটায় আমরা গেছি, তখন ওখানে খুব সুন্দর সুন্দর গাছের চারা, ছোট্ট ছোট্ট এরকম খুব সুন্দর পাতাবাহার রয়েছে। তো আমার সঙ্গে যে ছিল সে বলল আমি এখান থেকে একটা চারা গাছ নিই। আলাম একদম না, এখান থেকে আমরা কিচ্ছু নেব না, ঠিক আছে, এখান থেকে আমরা কিচ্ছু নেব না, এইটুকু শুধু বলেছি। বললো আচ্ছা ঠিক আছে। বলে আমরা 2 পা এগিয়েছি, ওখানে কিছু একটা হলো, কি যে পড়লো গাছটা থেকে আমরা সেটা খেয়াল করিনি, কিন্তু খুব সজোরে কিছু একটা পড়লো, ধারাম করে কিছু একটা পড়েছে। সেটা হয়তো হতেই পারে যে পেছনের যে জমিটা সেখানে গিয়ে পড়লো, এটাও হতে পারে। তো আমার যেন কেন জানি না মনে হলো যে আমি যে এখানে এসছি হয়তো এটা কারোর পছন্দ হচ্ছে না, হয়তো ওখানে উপস্থিত কেউ কিছু একটা যদি ঈশ্বরেরই হয়তো পছন্দ নয় যে আমি ওখানে থাকি বা কিছু। আমরা দুজনেই বললাম অপরাধ, দুজনে একদম কেউ কারোর সঙ্গে, সবচেয়ে যেটা মজার ব্যাপার হচ্ছে রিয়াকশানটা আমাদের এক হচ্ছে, আমরা কেউ কারোর সঙ্গে কিন্তু কোনো কথা আলোচনা না করে আমাদের দুজনেই একইভাবে রিয়াক্ট করছি। দুজনেই হাত জোর করে বলেছি এখানে এসে যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা করো, সকলের ভালো রাখো, সকলকে ভালো রাখো, আশীর্বাদ করো, সবাইকে ভালো রাখো বলে আমরা খুব একদম মন থেকে আন্তরিকভাবে মানে প্রার্থনা জানিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এরপর রাতে কিন্তু আমাদের বাড়ি টাড়ি ফিরে আসার পর অনেক রাতে আমাদের ফোনে কথা হয়েছে, যে তখন আমি জিজ্ঞেস করেছি তোমার কি ফিলিংস হয়েছে? বলছে আমার ভীষণ ভয় লেগেছে। আমি যে এক্স্যাক্টলি আমারও ভয় লেগেছে। এবং তারপর যারা গিয়েছিল তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, কারোর ওই জায়গাটা পরে বিভিন্ন ছোট ছোট গ্রুপে অনেকে গেছিলো আর কি, কারোর ভালো লাগেনি। ভালো শব্দটা হয়তো খুব
ভালো ব্যবহার করলাম না। আমি ভালো শব্দটা না, ওখানে গেলে সবারই ভয় লাগছে। এবং একজন ওখানে সেখানে বলেছেন যে বাবারে কী রে, মা কালীর কাছে আসলে তো মনে শান্তি হয়, ঈশ্বর তো তাই, যেখানে গিয়ে আমি সবচেয়ে বেশি শান্তি পাবো। তো এটা তো আমার অশান্তি বেড়ে গেল। তো পরে আমরা মানে কয়েকজন আর কি, ওই যে লোকটি ওখানে ঝাঁট দিচ্ছিল তাকে অনেকেই প্রশ্ন করেছে, তাতে যে তথ্যটা পাওয়া গেছে, শেষ অবধি আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে ওখানে শুধু অমাবস্যায় পুজো হয়। এবং সেই লোকটি শুধু একটা কথাই বলেছে যে সন্ধ্যা হওয়ার অনেক আগেই আমি এখান থেকে চলে যাই, আমি এখানে থাকি না, এখানে কেউই থাকে না, পুরো এই জায়গাটার মধ্যেই কেউ থাকে না। আর মন্দিরের মধ্যে ভয় পাওয়ার কি আছে, আসল তো এখানে সবচেয়ে জাগ্রত হচ্ছে এই গাছের তলাটাই তো হচ্ছে আসল। তো জানি না, কিছু তো একটা আমরা ফিল করেছি, কিছু একটা, মানে যে সেটা অশুভ শক্তি বলে কিন্তু আমার কিছু মনে হয়নি। আমার একবারও কোনো কিছু মনে হয়নি যে ওখানে নেগেটিভ কিছু আছে বা কিছু। ওখানে হয়তো আমি তারপরে একজন বেশ কালী সাধিকা একজন আছেন, তো আমি তাকে প্রশ্ন করলাম যে, এবং তাকে ছবিটাও আমি দেখিয়েছি যে এই ছবি আমি ইয়ে করেছি, এবং তারপরে কিন্তু আমি সমস্ত ছবি টবি সব ডিলিট করে দিয়েছি। তো উনি সেটা দেখে বললেন যে আমাকে একটু, আমি একটু দেখে নিয়ে তারপর জানাচ্ছি। তারপরে উনি আমাকে যেটা জানিয়েছেন যে হ্যাঁ, ওখানে মায়ের যে নামটা বলেছিলাম আমি সিরিয়াসলি মনে নেই, আমার লিখে রাখা উচিত ছিল। তো সেখানে যে রূপে উনি পূজিতা হন সেটা হচ্ছে ওই মাসে একদিন পুজো করলেও হয়, আর অবশ্যই ওখানে কিছু তন্ত্র সাধনা হয়। আর উনি একদম পূজারি ছাড়া কাউকে উনি পছন্দ করেন না। উনি নিজে পূজারিনী একজন, যে মূর্তি আর কি, সেটা হচ্ছে উনি নিজে একজন পূজারিনী, যার ফলে উনি কাউকে পছন্দ করেন না। তোমাদের ওরকম বারবার যাওয়াটাই ঠিক হয়নি। আমরা ভাই, আমরা তো ওই লোকটি যদি আমাদের একবার বলতো যে এখানে ইয়ে দেখেছেন, শিব মূর্তি দেখেছেন, চলে যান, এটা বলে দিলেই হয়ে যেত। কি দরকার ও আমাদের খুলে দেওয়ারই বা কী দরকার ছিল? আমরা ভাবিনি যে ওটাকে বাইরে থেকে দেখলে কোনো অ্যাঙ্গেলে ওটাকে মন্দির বলে মনে হবে না, মনে হবে একটা এমনি সাধারণ ঘর। সেটা ওই লোকটা যে কেন খুলে দিল, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, লোকটা তো অবশ্যই, ও সারা পিকনিকে ও অনেক কিছু আমাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলেছে, চারপাশে ঘুরে বেরিয়েছে। ও ওখানে কর্মচারী একজন, ও তো আসে, ওই জায়গাটা ঝাঁট দেয়, তারপরে বোধহয় একটু সন্ধ্যেবেলা হয়তো ধূপ দ্বীপ জেলে ঠেলে সন্ধ্যের আগে ওখান থেকে বেরিয়ে যায়, এই কথাটা ও বলেছে। না না না, আরে তাহলে তো ওই জায়গাটা বুকিংই করা যেত না। একদমই না, লোকটা তো চাবি দিয়ে আমাদের খুলে টুলে দিয়েছে, তাহলে তো আমরা অতজন মিলে ওখানে ঢুকতে পেতাম না। বিশাল একটা গ্যাং গিয়েছিলাম। তো আমরা প্রায় আমার ধারণা হয়তো আমরা 100 জন গিয়েছিলাম। বিরাট জায়গা তো, অসম্ভব বড় জায়গা, না হলে তো এতজনের তো হয় না। তো যাই হোক, তো না না, সেখানে তো কোনো প্রশ্নই নেই। তো তোমাদের কেমন লাগলো বলো? দেখো, আমি যে ভীষণ ভয় পেয়েছি কিন্তু তা না, মানে আমার ভেতর থেকে না, ভয় শব্দটা তো একদম আলাদা, যে আমি একটা ভূতের ভয়, সে ভৌতিক একটা ভয় না, ওই রকম কিন্তু কিছু না। আমার যেন মনে হচ্ছে যে আমি ওখানে যে গেছি, হয়তো না গেলেই ভালো হতো। এই জিনিসটা একটা, ঈশ্বরকে তো আমরা অবশ্যই ভয় পাই, ঈশ্বর সম্পর্কেও তো আমাদের একটা অসম্ভবই আছে, হয়তো এটা রুদ্ররূপ তো। এবং তারপরে আমি বললাম তো, আমি যে কজনের সঙ্গে কথা বললাম যারা ওখানে গেছে, তাদের সবার বক্তব্য এক, যে ভয় লেগেছে। ওই ভেতর থেকে একটা একটা ওই আসলে মূর্তিটা আমি তো দেখাতে পারলাম না, দেখলেই প্রথম যে ইয়েটা হবে যে এটা কি। এবার আমি তো প্রথমে শুরুতে ভেবেছি এটা হনুমানের মুখ, হনুমানজির কোনো রূপ হবে, ঠিক সেই রকম কাঠের একদম পুরুষালী মুখ, মানে বলা উচিত না, ঈশ্বর ক্ষমা করো, পুরুষালী মুখ। কিন্তু ওরা মানে কোনো মহিলা, আমি অনেক পরে বুঝেছি। আমার দাদাকে পাঠালাম, দাদা বললো না না, অবশ্যই এটা তারার কোনো রূপ আর কি। এই যে এই জায়গাটা, এই যে লালটা, এটা আর মা তারা ছাড়া আর কারোর থাকে না। ঠিক আছে, এত তো সত্যি আমার জ্ঞান নেই।
হ্যাঁ, এবং ওখানে আর এটাও তো যে অদ্ভুত ব্যাপার না, এবং এটা আমরা শুনলাম যে ওখানে প্রচুর ভিড় হয় ওই আহ, অমাবস্যায় যে যিনি আর কি মালিক, তার প্রচুর উন্নতি হয়েছে তিনি এটা কেনার পর, এখানে এই পুজো চালু করার পর। এবং আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে গাছটা, গাছের একদম কোনায়, মানে যেখানে শিব শিব মূর্তি রয়েছে তার থেকে যদি একদম স্ট্রেট লাইন টেনে যে কোনাটা আসবে গাছের পাশ, আর এই শিবলিঙ্গের থেকে স্ট্রেট লাইন টানলে যে কোনাটা, ওখানে কোনো মন্দির ছিল আমার মনে হয় সেখানে, ওইখানে কিন্তু ওই মূর্তি ছিল, সেটা ভেঙে গেছে, সেটা পুরো ভাঙা। আমরা খুব ভালো করে খেয়াল করলাম যে প্রথমে আমার মনে হচ্ছিল কী বাবা ওখানে কি কোনো টয়লেট ফয়লেট আছে, হতেই পারে না, শিবের দিকে মুখ করে মানে এতটাও কেউ করবে না, ওখানে হতেই পারে না। তার 3 হাতের মধ্যে কি 3 হাত হয়তো হবে না, 10 হাত, আমি ধরলাম 10 হাত ম্যাক্সিমাম। তো সেখানে কখনোই সেখানে ওটা টয়লেট হতে পারে না। তো তারপরে উঁকি মেরে দেখলাম যে ওটার পুরো দেয়াল ফাটা, মানে ওটা ভেঙে পড়ে যেত আর কি। তার মানে কতটা প্রাচীন এটাই আমার জানার খুব ইচ্ছা রইল, কিন্তু হয়তো জানা হবে না। হ্যাঁ হ্যাঁ, লোকটা সত্যিকারের লোকটা সারাক্ষণই আমাদের অনেক কিছু মানে সবার সঙ্গে ঘুরে ঘুরে কথা বলছিল। না না, ও চাবি দিয়ে খুলে ঠুলে দিয়েছে, একটা লোককে তো থাকতে হবে, কারণ মালিক তো ওখানে ছিল না, তাহলে আমাদের অত বড় প্রপার্টিটার মধ্যে ঢুকছেই আমরা, এবং সেখানে প্রচুর গাছ আছে। দেখ দেখ, মানে একটা প্রপার্টি মেনটেন করতে গেলে প্রচুর তার তো রক্ষণাবেক্ষণ করতে হয়, নাহলে তো ওরকম হবে না। এত জন যাচ্ছি যেখানে, বুঝতেই পারছো যে আমরা এত জন যাচ্ছি, তো সেখানে সব কিছু। আরেকটা জিনিস যেটা আমরা অদ্ভুত লেগেছে, আমাদের রেস্টরুমটা একদম সম্পূর্ণ অন্যদিকে ছিল, এবং প্রায় 3 জায়গায় ওয়াশরুমগুলো 3 জায়গার 3টে দিকে ছিল আর কি, যে যেটা ইয়ে করো, সব সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু কোথাও না কোনো বাল্ব লাগানো নেই, বা ইয়ে আছে, সুইচ আছে, লাইট নেই। এটা কিন্তু আমরা খেয়াল করেছি। তার ফলে আমাদের যেটা মনে হচ্ছে যে অন্ধকার হয়ে গেলে এখানে থাকার যাতে মানে কোনো প্রশ্নই ওঠে না, মানে কেউ থাকতে পারবে না, এইরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো ওই সেই লোকটি অন্য সবাইকে বলেছে যে না না, এখানে সন্ধেবেলা প্রশ্নই ওঠে না, মানে থাকার কোনো জায়গাই নেই আর কি, কোনো বোধহয় লাখ টাকা দিলেও কেউ থাকবে না আর কি। যেই সন্ধে হয়ে আসে উনি ওখানে ওই লক অ্যান্ড কি বাড়ি, এরকম। একমাত্র ওই বিয়ের দিন, অমাবস্যার দিন প্রচুর লোক সমাগম হয়, সারা রাত ধরে বোধহয় পুজো হয় এবং প্রচুর লোক সমাগম হয়। না, এখানে তো আমি বলবো না সৃজা, এটা একদম একটা অন্য জায়গা, এটা তারপর ইউটিউবে যাবে, কোনো প্রশ্নই ওঠে না এখানে বলার, তোকে আমি পরে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি, কারণ আমার মনে হয় এই যে আমি যে ঘটনাটা বললাম, এই ঘটনাটার পর আর কোনো ঘটনা দাঁড়াবে না, কারণ এটা একেবারে হাতে গরম ঘটনা বলা যেতে পারে। এটা আমার দিন দশকের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এবং আরও যেটা ব্যাপার যে আমার আরেকজন যে আমার সঙ্গে দ্বিতীয়বার যে আমার সঙ্গে গেছিলো, সে এসে পরিষ্কার আমাকে ফোন করবে, তুমি এক্ষুনি ওই যে যা যা নিয়ে এসছো ওই ওখান থেকে যদি একটা পাতাও এনে থাকো তুমি ওটা ফেলে দেবে। আলাম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্ত ফটো ডিলিট করবে। আচ্ছা ঠিক আছে, আমি খুব বাধ্য, যে যা বলে আমি সবটা শুনি। আমি শুধু দাদাকে পাঠালাম, আর ওই যে বললাম যে যিনি কালী সাধিকা আছেন আমি তাকেও পাঠিয়েছি, পাঠিয়ে তারপরে আমি সব ডিলিট করে দিয়েছি। যে হ্যাঁ মা হয়তো মা পছন্দ করবেন না যে আমি তার ছবি রেখেছি বা কিছু। তা প্রথমে আমার মনে হয়েছিল যে আমি এই গ্রুপে এসে দেখাবো, কিন্তু তারপরে ভাবলাম না, এটা ঠিক হবে না, আমি আর সেটা রাখিনি নিজের কাছে। হ্যাঁ কোথাও কোনো, এবং সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে এখানে এত সুইচ বোর্ড ভর্তি সুইচ, কিন্তু একটাও জ্বলে না। ফ্যানটা অবশ্য আমরা চালিয়ে দেখিনি, যে তখন ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে কে আর ইয়ে চালাবে, মানে পাখা চালানোর মতো তো পরিস্থিতি নয়। তো
এই আর কি। আরও একটা আরেকটা যেটা ওই যে বললাম না যে লিফটের মধ্যে বললাম না যে লোকটা এরকম দাঁড়িয়ে থাকে, পায়ে ব্যথা, ওই প্রসঙ্গে বললাম না যে লোকটা আদৌ দাঁড়িয়েছিল না ভাসছিল, সেটা হচ্ছে একটা এটা আমি বেশ কিছুদিন আগে শুনেছি, আমি ভুলে গেছিলাম আর কি, এখানে লেখাটা দেখে আমার মনে পড়লো। সেটা হচ্ছে একজনদের না ওদের হচ্ছে আছে, বাস আছে, তারপর বোধহয় লরিও আছে যেগুলো খাটায় ওরা, মানে ভালো বড় বিজনেসম্যান। তো সেই বাড়ির একজন আমাকে বলেছে আর কি, মানে তার বাবার এইসব টিজনেস আছে, ওই নানান রকম ট্রান্সপোর্টের নানা রকম জিনিস আছে, হয়তো অটো আছে, বাস আছে, লরি আছে। এখন তাদের লরি হলে কি হবে, বিভিন্ন জায়গায় যায় না যে কোথা থেকে কোথায় যাচ্ছিল, সেখানে তখন বোধহয় ওদের কাছে ওরকম চিনি ঠিনি কিছু যাচ্ছিল, এবং সেটা বেশ দূরে দূরে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল মানে আমাদের কোনো অন্য স্টেটে আর কি, দূর মানে নর্থ বেঙ্গলের দিকে কোথাও যাচ্ছিল। তো যেখানেই যাক, সেটা আসল ঘটনা নয়। সেটা হচ্ছে যখন যাচ্ছে তখন ওরকম রাতে যারা টানা গাড়ি চালায় আর কি, তাদের সবসময় একজন দুজন তো খালাসি থাকেই। তো তাদের খিদে পেয়ে গেছে, যখন খিদে পেয়েছে তখন ওরা কি করে, ওই হাইওয়ের পাশে অনেক ধাবাও থাকে, তো ওইরকম ধাবা খুঁজতে গিয়ে ওদের তো নখদর্পণে কোথায় কতটা দূরে দূরে ধাবা আছে, ওটা এই রাস্তাটায় না এই কোনোদিন যায়নি, মানে যে ড্রাইভার বা যে খালাসিরা তারা কিন্তু এই রাস্তাটা কোনোদিন যায়নি। তো সেই রাস্তাটা দিয়ে যেতে যেতে মানে যে আমাদের স্টেটের মধ্যেই কোথাও, তো যাই হোক, সেখানে যখন যাচ্ছে তখন ওরকম জঙ্গল জঙ্গল, তারপরে ধান জমি এরকম আর কি। তো যেতে যেতে ওরা দেখেছে যে ওরকম কিছু দোকানও থাকে, যে তারা হয়তো খাওয়ার পুরো দেয় না, কিন্তু ওই চা বিস্কিট বা কেক ঠেক এইসব পাওয়া যায়, ওই রকম একটা দোকানে ওরা থামে। কিন্তু সামনে কিন্তু কোনো গাড়িতে, ধাবার সামনে গেলাম বা হাইওয়ের পাশে যে বড় বড় খাওয়ার যে দোকানগুলো থাকে তার মধ্যে সবসময় দেখা যায় হয় বাস নয় লরি টরি কম থামে, কিন্তু বাস তো থাকেই, বা ছোট ছোট গাড়ি যারা যাচ্ছে এপাশ থেকে ওপাশ তারা কিন্তু থাকে। তো ওখানে কোনো গাড়ি ছিল না, ঠিক আছে, একটা জঙ্গলের শেষ, তারপরে আবার ধানক্ষেত শুরু হচ্ছে, এরকম একটা জায়গা, মানে সামনেটা ফাঁকা ফাঁকা, আর ওদের পেছন যেখান থেকে এসছে সেই জায়গাটা কিন্তু জঙ্গল যে জায়গাটা ছাড়িয়েছে। কিন্তু তিনজনেরই খুব খিদে পেয়ে গেছে, তখন ওরা নেমে বলেছে অন্তত কেক ঠেক যা পাবো খাবো, যে কোনো কারণেই হোক। ওরা রাত্রেবেলা কিছু খাবার হয়তো নিয়ে ক্যারি করবে ভেবেছিল বা এই ধরনের কিছু, সেই একটা টিফিন ক্যারিয়ার মধ্যে কিছু বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, সেটা ওরা ফেলে চলে এসছে। মানে হয় না ওরকম তাড়াহুড়োর মধ্যে হয়তো এক্ষুনি নিয়ে বেরোতে হবে, যাই হোক, সেটা মিস করাতে ওদের কাছে কিছু খাওয়ার নেই। তো ওরকম দেখছে যে ওরকম ওই বাইরে এরকম একটা কি বলবো, একটা বাঁশ মতো দাঁড় করানো, সেই বাঁশের গায়ে একটা হারিকেন ঝোলানো, আর দোকানটার ভেতরে যে খুব আলো ফালো সেরকম কিছু না, ঠিক আছে। তো যাই হোক, ওরা ভাবছে যে চলো যাই, গেলে হবে। আর খাটিয়া পাতা আছে, বেঞ্চও আছে। তা ওরা তো গিয়ে তিনজনে গাড়ি সাইড করে তিনজনে নেমে গেছে, নেমে গিয়ে বলেছে যে ও দাদা কেউ আছে নাকি এসব বলেছে। তখন দেখছে ভেতর থেকে একটা কোচ করে একটা দরজা মতো খুলেছে, দিয়ে বলছে কে, তখন একটা লোকের গলা, তখন বলছে এই যে দাদা আমরা এসছি, চা হবে? হ্যাঁ হবে, বসুন বসুন। তারপরে সেই ভেতরে শুনছে যে কাকে বলছে এই ওঠ চা বসা। তখন দেখছে একটা এরকম দূরে আবার একটা এরকম হ্যারিকেন মতো এরকম জ্বলছে, তখন একটা মহিলা এসে কি খুটখুট করে হয়তো স্টোভ টোভ জ্বাললো না কি করলো, যাই হোক সেখানে কি চা ফা তৈরি হচ্ছে মনে হচ্ছে। তারপরে সেখান থেকে সে এসে ওরকম ঘোমটা দেওয়া, সে এসে এরকম একটা ওই প্লেটের মতো তার মধ্যে হয়তো 3টে কেক রয়েছে এরকম এসে দিয়েছে। তা ওরা বলছে চাটা আসুক তারপরে খাবো, চাটা দিন এরকম। তখন একজন খেয়াল করেছে যে ওই যে মহিলা যখন ফেরত চলে যাচ্ছে, সে তো মাটিতে পা নেই, সে মাটি থেকে এতটা উঁচুতে, সে
শাড়িটা যেখানে শেষ হয়েছে, তারপর তারপর সে কোথায়, তারপর পাটা কোথায়? তখন তখন তিনজনে মানে টেনে দৌড় দেওয়া যাকে বলে, টেনে দৌড়ে এসে গাড়ি নিয়ে সোজা সা করে বেরিয়ে গেছে। যখন বেরিয়ে যাচ্ছে তখন দেখছে ওই কোনো লণ্ঠনও জ্বলছে না, কোথাও কিছু নেই, ওখানে পুরো মানে দেখে তখন ওদের ওই মানে যে ছবিটা ওরা পাচ্ছে আর কি, ওটার পাশ দিয়ে যখন বেরিয়ে যখন চলে যাচ্ছে তখন দেখে মনে হচ্ছে যে ওটা বোধহয় পুরো মানে ভেঙে পড়া একটা টালির চালের একটা কিছু, মানে একটা ধ্বংসস্তূপের মতো। কিন্তু সেই জায়গাটা যে ওরা এসে যখন পরে বলে তখন কিন্তু মানে পরে যখন ধাবাতে গিয়ে বলে তখন তো কি বলে, না ওখানে তো কোনো কোথাও কোনো দোকান নেই, কী বলছো তোমরা, ভুলভাল। ও তো প্রচণ্ড ভয় পেয়েছিল, মানে যে ড্রাইভার তার বোধহয় জ্বর ফর এসে গেছিলো, যাই হোক তারপরে কোথায় পৌঁছেছে। সেটাই আর কি মনে পড়লো যে সে তো যে যে এসে খেতে দিল, তা তখন আবার মানে মেয়েটির বাবা আবার বলেছে যে ঠিক আছে, সবই ঠিক আছে, তোরা 3টে কেক নিয়ে দৌড় মারলি না কেন? তোদেরকে যখন কেকটা দিয়েই ছিল তা কেকটা নিয়ে দৌড়ালি না কেন? বলছে বাপরে বাপ, আমরা জানিও না ওটার মধ্যে কি ছিল না ছিল, আমরা ইয়ে করে দেখিনি, হঠাৎই খেয়াল করেছি যে ও যে চলে যাচ্ছে। ও আসলে মানুষের তো একটা স্টেপ দেওয়ার তো একটা নিজস্ব ছন্দ আছে। সব 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 মানুষের যখন হাঁটে, আমরা যে যে দিক দিয়েই হাঁটুক না কেন, সামনে বা পেছন দিক দিয়ে, যেদিক দিয়ে আমরা দেখি না, সাইড দিয়ে দেখি না কেন, আমরা বুঝতে পারি মানুষটা হাঁটছে। তার মানে কিছু একটা অ্যাবনর্মালিটি ওই লোকটির চোখে পড়েছিল যে এ কী রে বাবা, কি ভেসে যাচ্ছে বা কিছু, তখনই সে পায়ের দিকে তাকায়। হট করে পায়ের দিকে তাকাতেই যাবে বা কেন, তখন দেখছি নেই ওখানে। এটা কিন্তু আমি আমার আরেকজনের কাছ থেকেও শুনেছিলাম যে একজন মহিলা যে সে সে এরকম দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে কিন্তু ও মাটিতে তার পা নেই। এটা আরেকজন, সে ঘটনাটা বলেছিলাম। ঠিক আছে চলো, ওরে বাবারে 1.5 ঘন্টা হয়ে গেছে, আবার পরে দেখা হবে। আমার কাছে আজ ছিল কিন্তু আর আর আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। শ্রেয়া সেনগুপ্তা ওয়াচিং, বা বাবা কখন এসছো খেয়াল করিনি আমি। অসীমা এটাতে না কিছুই আসে না, কাকলি। আচ্ছা ঠিক আছে, সবার কেমন লাগলো একটু জানিও। বাবা গলা বসে যাচ্ছে। সবার কেমন লাগলো একটু জানিও, আর সবাই একটু রিয়াকশান দিও, ঠিক আছে? আবার আসবো, সবাই ভালো থেকো। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম, ঠিক আছে? সবার সামনের বছর খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক, সুখে কাটুক, সুস্থভাবে কাটুক, ঠিক আছে? আসি তাহলে, গুড নাইট। আবার দেখা হবে আশা করি সামনের বছর। টাটা, গুড নাইট, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, টাটা।